হ্যাঁ, আছি, শোনা যাচ্ছে। ঠিক আছে, আমি আবার শুরু করতেছি। যে বেসিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে টেট্রাহেড্রাল পয়েন্ট গ্রুপ। যেমন গত ক্লাসগুলোতে আমরা দেখছিলাম হচ্ছে C2b পয়েন্ট গ্রুপ নিয়ে আলোচনা করছিলাম, এরপর হচ্ছে C3b নিয়ে আলোচনা করছিলাম। এরকমভাবে আমরা আজকে হচ্ছে টেট্রাহেড্রাল পয়েন্ট গ্রুপ TD নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে টেট্রাহেড্রাল পয়েন্ট গ্রুপ। পয়েন্ট গ্রুপ এইখানে মোট টোটাল হচ্ছে গিয়ে 24টা থাকে, 24টি প্রতিসাম্য উপাদান থাকে। এগুলো নিয়ে আলোচনা করব। তো টেট্রাহেড্রাল বলতে হচ্ছে চতুস্থলকীয় আকৃতি আর কি। তো আমরা তো জানি চতুস্থলকীয় আকৃতির মধ্যে আমাদের কীরকম আকৃতিটা হয়। প্রথমত একটা মেটাল থাকে মাঝখানে কেন্দ্রীয় পরমাণু আকারে। এরপরে হচ্ছে গিয়ে এখানে চতুস্থলকীয় আকৃতির মধ্যে 4টা লিগেন্ড থাকবে এবং স্ট্রাকচারটা হয় অনেকটা এরকম। তো আমরা এক্সাম্পল হিসেবে নিতে পারি মিথেনকে। মিথেন CH4। তো এটা পরীক্ষায় আসে কিন্তু CH4 এরটা। তো CH4 বলতে কেন্দ্রীয় পরমাণু হিসেবে কার্বন থাকবে আর হচ্ছে হাইড্রোজেনগুলা। তো এই যে CH4 মিথেন, এই মিথেনেরই পয়েন্ট গ্রুপ বা বিন্দু গ্রুপ হচ্ছে TD। সেটার মধ্যে 24টা উপাদান থাকে। তো এটা নিয়ে এখন আলোচনা করব। তার আগে আমরা এই চতুস্থলকীয় আকৃতির মধ্যে যদি চিন্তা করি, এগুলো হচ্ছে কোণা। এটা একটা পিরামিড আকৃতি, মানে পিরামিড টাইপের। তো এখানে কোণা থাকে, এখানে একটা কোণা, এখানে একটা কোণা, এখানে একটা কোণা, এখানে একটা কোণা। তো কোণাটাকে আমরা ইংরেজিতে চাইলে ভার্টিসেস বলতে পারি, তাহলে বা কর্নার বলতে পারি। তো এরকম কর্নার হচ্ছে কয়টা আছে এখানে? 4টা আছে, 4টি কোণা। অথবা এটাকে আমরা যদি জোড়া বলি তাহলে কয় জোড়া আছে? 2 পেয়ার, 2 জোড়া আছে। তো এখানে আমরা কোণাগুলো দেখলাম। এরপর হচ্ছে ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল ফেজ। ট্রায়াঙ্গেল ফেজ বলতে বোঝাচ্ছি যে ত্রিভুজ আকৃতি বা ট্রাইগোনাল ফেজ। ট্রাইগোনাল ফেজ হচ্ছে গিয়ে কয়টা আছে এখানে? 4টা আছে। তার মানে আমাদের ত্রিভুজ আকৃতি এইরকম দেখতে শেপ হচ্ছে গিয়ে এখানে 4টি আছে, বা হচ্ছে আমাদের 2 পেয়ার। 4টা কীভাবে আছে? যেমন এখানে আমরা যদি 3টা হাইড্রোজেন অথবা 3টা লিগেন্ড নিয়ে চিন্তা করি, তাহলে এইখানে কিন্তু একটা আছে। এই লিগেন্ড এই লিগেন্ড এই লিগেন্ড মিলে এই পাশে একটা ত্রিভুজ গঠন করছে। আবার এই লিগেন্ড ওই লিগেন্ড মিলিত হয়ে এই পাশে একটা ত্রিভুজ গঠন করছে। ঠিক আছে? তো আচ্ছা, আমি একটু করি, স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই একটা চিত্র, তাহলে বুঝতে পারবি আশা করি। সাউন্ড আসে কিনা বলিস। যেমন হচ্ছে আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে গেলাম। স্ক্রিন দেখা যাচ্ছে? আশা করি মোবাইলের স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে একটু। তো এখানে আমি হচ্ছে মিথেন মিথেন অণুটাকে দেখানোর চেষ্টা করব। এই যে মিথেন অণুটা হচ্ছে এটা মিথেন। এই যে মিথেন অণুর মধ্যে ট্রাইগোনাল ফেজটা কীভাবে আছে? এই যে বলটা এই বলটা আর এই বলটা হচ্ছে কি আমাদের ধরলাম যে হাইড্রোজেনগুলো, আর মাঝখানেরটা হচ্ছে কার্বন। এইখানে একটা ট্রাইগোনাল ফেজ মানে একটা ত্রিভুজ তৈরি হবে। এভাবে করে এই পাশে একটা ত্রিভুজ তৈরি হবে, এই পাশে একটা ত্রিভুজ তৈরি হবে, আর নিচে দিয়ে একটা ত্রিভুজ তৈরি হবে। তাহলে টোটাল ত্রিভুজ হবে এখানে কয়টা? 4টা। বুঝতে পারছে কিনা? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে এইখানে 4টা যে ট্রাইগোনাল ফেজ আছে সেটা বুঝতে পারলাম, এবং 4টা ভার্টিসেস আছে মানে কোণা। এই যে একটা কোণা, 2টা কোণা, 3টা কোণা, এই একটা কোণা। টোটাল 4টা কোণা আছে এই পিরামিডটার, CH4 আকৃতিটার মধ্যে। তাই ভার্টিসেস আছে 4টা, ট্রাইগোনাল ফেজ আছে 4টা। এবার আমরা এইচ চিন্তা করব। এইচ হচ্ছে গিয়ে কিনারা, কিনারা বা ধার। তো এইচ কয়টা থাকবে? ধার বলতে এখানে যদি আমি ত্রিভুজ চিন্তা করতাম, এখানে একটা, এইটা আর এটার মধ্যে যদি একটা দাগ টানতাম, এখানে একটা ধার হইতো। ঠিক আছে? ধার বলতে কি অ্যাঙ্গেল আর কি, মানে একটা কিনারা হইতো, যেটা এভাবে করে টোটাল হয়তো কয়টা? 4টা হইতো। তো সেই ক্ষেত্রে আমি আবার স্ক্রিনে চলে আসি।
আশা করি দেখা যাচ্ছে। তো এইখানে আমাদের কিনারা বলতে বোঝাচ্ছি যে এই যে এই দাগটা আর কি, এটা একটা ধার বা কিনারা বললাম। এরকম করে এইদিকে একটা আছে, এদিকে একটা আছে, আবার এদিক দিয়ে একটা আছে। তাইলে এখানে মোট কথা হচ্ছে আবার পেছনের দিক দিয়েও দেখা যাচ্ছে ওই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, টোটাল এরকম ধার হচ্ছে আমাদের এখানে 6টি। ঠিক আছে, যেটাকে আমরা কিনারা বা ধার বলতে পারি। কিনারা হচ্ছে কি আমাদের 6টি আছে, অথবা হচ্ছে কি আমাদের 3 পেয়ার, 3 জোড়া। তো এই পর্যন্ত আশা করি বুঝতে পারছি বেসিকটা, যে কিভাবে চতুস্থলকীয় যৌগটার মধ্যে আমরা চিন্তা করলাম ভার্টিসেস, ট্রাইগোনাল ফেজ এবং এজ বা কিনারাগুলা। তো এখন আমরা এটার ঘূর্ণনটা, রোটেশনটা আমরা চিন্তা করব। রোটেশনাল এক্সিস পড়ছিলাম আমরা একদম শুরুতে, রোটেশনাল এক্সিস অফ সিমেট্রি নিয়ে প্রথমে আলোচনা করব, যেটাকে আমরা সিএন দ্বারা প্রকাশ করি। এই এন এর মানটা কত হবে সেটা আমরা বের করার চেষ্টা করব। প্রিন্সিপাল এক্সিস থাকতে পারে, সেকেন্ডারি এক্সিস থাকতে পারে, এগুলো আগে আলোচনা করছিলাম কি সেটা সম্পর্কে। তো প্রথমত আমি আবার চতুস্থলকীয় আকৃতিটাকে নিব। চতুস্থলকীয় আকৃতিটাকে যদি নিই, দেখতে এরকম হবে, যেখানে হাইড্রোজেন থাকবে। তো আমার প্রধান অক্ষ যদি এটাকে যদি চিন্তা করি, এই বরাবর যদি আমি প্রধান অক্ষ চিন্তা করি, তাহলে এই বরাবর আমি ঘুরাবো, ঘূর্ণন দিব। তাহলে আমার নিচে হচ্ছে কয়টা, এই হাইড্রোজেন আর কার্বন বরাবর কিন্তু অক্ষটা আছে। তাহলে এখানে একটা হাইড্রোজেন আছে, এদিকে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে। তার মানে নিচ দিকে দিয়ে আমি যদি এটাকে ঘুরাই, এই হাইড্রোজেন এবং কার্বনগুলো কিন্তু অবস্থান চেঞ্জ হবে না। এখানে যদি এগুলোকে একটা বৃত্তাকার বল চিন্তা করি, এগুলো কিন্তু নিজ অবস্থানেই আছে ঘোরানোর ফলে। ঠিক আছে, কিন্তু এরা অবস্থান চেঞ্জ করতেছে, ও যাবে ওর জায়গায়, ও যাবে ওর জায়গায়, ও যাবে ওর জায়গায়। যদি ঘুরাই, তারপরে 3টা পরমাণুর অবস্থান চেঞ্জ হচ্ছে, তার মানে এখানে C3 ঘটতেছে। তাহলে এখানে C3 ঘটবে, এবং C3টা কততে ঘটে আমরা জানি, 360কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে 120। তার মানে 120 ডিগ্রি রোটেশন করতেছি C3-তে, 120 ডিগ্রি রোটেশন করলাম, C3 1 পাবো প্রথমটা। যদি ঘুরাই, এখানে যদি আমি এগুলোকে একটা নাম্বার দিই, যেমন এই হাইড্রোজেনকে 1 নাম্বার, এটাকে 2 নাম্বার, এটাকে 3 নাম্বার, এটাকে 4 নাম্বার, বোঝার সুবিধার্থে নাম্বার দিলাম। দেওয়ার পরবর্তীতে এখানে যদি আমি এগুলোকে ঘুরাই, তাহলে C3 1 মানে একবার ঘুরাচ্ছি, তাহলে আমার এই হাইড্রোজেন 2 নাম্বারটা চলে আসবে এখানে, এই 4 নাম্বারটা চলে আসবে এখানে, 3 নাম্বারটা চলে যাবে এখানে। কিন্তু এই কার্বনের উপরের যে 1 নাম্বার হাইড্রোজেন ছিল, এটা বলছিলাম কি ঘোরানোর পরও অবস্থান চেঞ্জ হবে না, একই জায়গায় থাকবে। তো এখানে 3টার সাপেক্ষে ঘুরতেছে, সেজন্য এটা C3 এবং 120 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেশন করালাম। তো এটা আমরা আইডেন্টিটি পাইলাম নাকি ইকুইভ্যালেন্ট পাইলাম? অবশ্যই এটা হচ্ছে আমাদের কি দেখতে একই রকম, তবে হুবহু একই রকম না, যেহেতু নাম্বারগুলো একটু চেঞ্জ হয়েছে, তাই এটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট কনফিগারেশন। তো আমি বলছিলাম এই রোটেশনগুলো আমরা কতক্ষণ পর্যন্ত করব, যতক্ষণ পর্যন্ত না আমাদের আইডেন্টিটি পাই ততক্ষণ পর্যন্ত আমাকে করতে হবে। তো এখানে আমি C3 প্রথমবার ঘটাচ্ছি 1 নাম্বারটা, এখন C3 2 ঘটাচ্ছি 2 নাম্বারটা। তাহলে এখানে অবশ্যই আবার সেই একই অ্যাক্সিস বরাবর ঘুরাবো, তার মানে এখানে C3 ঘটবে আবার 2 নাম্বারটা। তো সেই ক্ষেত্রে এইখানে আবার হাইড্রোজেনের অবস্থানগুলোর মান চেঞ্জ হবে। H1 তো ফিক্সড, যেহেতু এই বরাবর ঘুরেছি, এইগুলোর মধ্যে অবস্থানটা চেঞ্জ হবে। H3টা এখন এখানে চলে আসবে, H2টা চলে আসবে এখানে, H4টা চলে যাবে এখানে। হাইড্রোজেনগুলোর অবস্থান চেঞ্জ হলো। এখনও আমরা কিন্তু হুবহু আগেরটার মতো পাইনি। তার মানে এই যে এটাকে যদি 1 নাম্বার বলি, এটাকে যদি 2 নাম্বার বলি চিত্র, আর এটাকে যদি 3 নাম্বার চিত্র বলি, তাহলে এটাও হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট কনফিগারেশন। তো বুঝতে পারলাম আমাকে আরও একবার করতে হবে, যেহেতু C3, তার মানে 1 বার 2 বার 3 বার তো করতেই হবে। C3 যদি আবার ঘুরাই 120 ডিগ্রি রোটেশন দিই, তাহলে এখানে কি ঘটবে, এই বরাবর আমি আরেকবার রোটেশন দিচ্ছি। রোটেশন দেওয়ার পরে এই হাইড্রোজেনটা তো ফিক্সড, কারণ একই অবস্থানে ঘুরতেছে। এইখানকার হাইড্রোজেনগুলো চেঞ্জ হবে, এখানে H4 ছিল, এখানে চলে আসবে H4টা, H3 ছিল, এখানে চলে যাবে, H2 ছিল, এখানে চলে যাবে। তো তখন দেখলাম যে আমাদের এই আগে শুরুতে যে কনফিগারেশনটা ছিল শেষ পর্যন্ত সেই কনফিগারেশনটা আবার
ফিরে পাইছি, অবস্থানগুলো কিন্তু হুবহু আগের মতোই আছে। তো 4 নাম্বার কনফিগারেশনটা হচ্ছে আমাদের আইডেন্টিটি ফিরে পেলাম। তো এর পরবর্তীতে আর ঘোরানোর দরকার নেই, C3 বরাবর 3বারই ঘুরাতে হয়, 1বার 2বার 3বার। 3 নাম্বারের ঘোরানোর মানে 3 নাম্বারে যখন আমি পেয়ে গেলাম আইডেন্টিটি, তো এটাকে আর কাউন্ট করব না। তো আমাদের C3 কয়টা ঘটছে, এখানে 2টা ঘটছে। তো এটা ছিল আমাদের অরিজিনাল যেটা ছিল যৌগ সেইটা, আর বাকিগুলো আমরা পেলাম। তো এখানে আমরা কয়টা পাবো C3 সেটা বোঝারও একটা উপায় আছে এই যে ট্রিক্সগুলো থেকে। এখানে আমাদের ভার্টিসেস বা কিনারা বলছিলাম, বা কিনারা না কর্নার বলছিলাম, কর্নার বলতে এই যে চোখা চোখা মাথাগুলো আর কি। এখানে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা আছে, 4টা বলছিলাম। তো এখানে ভার্টিসেস থেকে অপোজিট ট্রায়াঙ্গেল ফেসে 3টি হাইড্রোজেনকে আমরা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরেছি। মানে হচ্ছে এখানে আমি বলছিলাম যে একটু আগে দেখাইছিল যে ট্রায়াঙ্গেল ফেস বা ট্রাইগোনাল ফেস, ত্রিভুজাকৃতির যে দশাগুলো আছে এগুলো আছে 4টা। তো প্রত্যেকটা কোণার বিপরীতে একটা ত্রিভুজাকৃতি থাকে। যেমন যদি চিন্তা করি আমাদের ওই কোণাটার বিপরীতে এই ট্রাইগোনাল ফেজটা আছে, ঠিক আছে, অথবা এই উপরের কোণাটার বিপরীতে নিচের দিকে একটা ট্রাইগোনাল ফেজ আছে, ঠিক আছে। তো প্রত্যেকটা কোণার বিপরীত দিকে আমরা একটা করে যদি অক্ষ চিন্তা করি, তাহলে এখানে আমরা 3টি ট্রাইগোনাল ফেজের সাথে এখানে ভার্টিসেস থেকে অপোজিট ট্রাইগোনাল ফেজের 3টি হাইড্রোজেনকে যদি 120 ডিগ্রি কোণে ঘুরাই, তাহলে আমরা C3 1 ও C3 2 ইকুইভ্যালেন্ট পাওয়া যাবে। এখানে 4টা ভার্টিসেস থাকায় 4টি ট্রাইগোনাল ফেজ থাকায় মোট C3 1 হবে হচ্ছে আমাদের C3 1 এবং C3 2 বলছি একটু আগে, এই দুইটাকে কাউন্ট করব। C3 কে আমি কাউন্ট করব না, কেন, এখানে আমরা আর ইকুইভ্যালেন্ট পাইনি, আইডেন্টিটি পাই গেছি। তার মানে যতক্ষণ পর্যন্ত ইকুইভ্যালেন্ট পাইছি, কয়টা কাজ করার মাধ্যমে পাইছি, C3 1 আর C3 2। তো এইরকম C3 1 আর C3 2 কয়টা পাবো, যেহেতু এখানে আমাদের 4টা ভার্টিসেস 4টা ট্রাইগোনাল ফেজ, তার মানে এখানে আমাদের 4টা C3 1 আর 4টা C3 2 পাবো। তো C3 টোটাল পাবো হচ্ছে কি আমরা 8টা। তো সেটাকে আমি এভাবে লিখলাম যে C3 1 পাবো 4টা, C3 2 পাবো 4টা, এগুলো পাবো এরকম দেখতে। আমি একটা আঁকছি, একটা কনফিউশন আঁকছি, একটা কোণা থেকে এই যে এই এই ত্রিভুজটার মধ্যে, এই ট্রাইগোনাল ফেজের মধ্যে নিচে একটা কিন্তু ট্রাইগোনাল ফেজ বা ত্রিভুজাকৃতি আছে, আর উপরে একটা কি আছে, কর্নার আছে। এই হাইড্রোজেন বরাবর আমি একটা অক্ষ চিন্তা করছি। এখন আমি চাইলে এই হাইড্রোজেন বরাবর অক্ষ চিন্তা করতে পারতাম। যখন এই হাইড্রোজেন বরাবর অক্ষ চিন্তা করতাম, তখন আমার ত্রিভুজ হয়ে যেত এইটা, মানে আমাদের ট্রাইগোনাল ফেজ হইতো এটা। তো এরকম করে আমি কোণা পাবো 4টা, ট্রাইগোনাল ফেজও পাবো 4টা। তো প্রত্যেকটা থেকে এরকম C3 1 করে পাবো। তো C3 1 কয়টা পাবো, টোটাল 4টা পাবো। C3 2 ও কয়টা পাবো, 4টা C3 2 পাবো। তো এটা যদি আমি বুঝাতে চাই যে C3 গুলা দেখতে কীরকম, সেটা হচ্ছে ওই যে ওই চিত্রটার মধ্যে চলে যায়। তাহলে আমি আশা করি দেখা যাচ্ছে, না দেখা গেলে বলবি। হ্যাঁ, দেখা যাচ্ছে। এই যে আমাদের হাইড্রোজেন মানে CH4 মিথেনের মধ্যে এখন আমরা এই যে C3 গুলো দেখবো। C3 8টা আছে, এই যে 8 লেখা আছে ওদের ওয়েবসাইটে, 8টা C3 আছে। আমরা প্রথমে একটা একটা নিয়ে আলোচনা করি। যেমন এইখানে আমরা একটা কোণা বরাবর C3 অক্ষটা দেখাচ্ছি, ঠিক আছে। এই যে C3 অক্ষটা দেখা যাচ্ছে, C3 অক্ষের, আমি এটাকে আর একটু ছোট করি। এই যে C3 অক্ষের সাহায্যে আমি যদি এখানে রোটেশনটা দেখাই, কিভাবে রোটেশনটা হচ্ছে, এখানে যদি আমি উপর থেকে দেখাই, তাহলে হচ্ছে এই যে C3টাকে আর কি, এই C3টাকে আমি উপর থেকে দেখাচ্ছি এবং এখানে যদি রোটেশনটা দেখাই, এইটা এভাবে ঘুরছে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে। একটা C3 পাইলাম, ঠিক আছে। তো এখানে একটা C3 পাওয়ার পরে এখানে আমি যদি আরেকটা C3 অক্ষ চিন্তা করি, এই যে আরেকটা এই বরাবর, আগেরটা ছিল আমাদের এইদিকে, ঠিক আছে। এখন যেটা বলতেছি সেটা হচ্ছে এইদিকে C3, আর একটা কোণা থেকে, এই কোণা থেকে যদি তাকাই নিচে আরেকটা ত্রিভুজ হবে। আগে যখন আমি এই কোণা থেকে হিসাব করছি তখন নিচের দিকে একটা ত্রিভুজ বা ট্রাইগোনাল ফেস ছিল,
যখন আমি এইটা থেকে মানে এই পাশ থেকে যখন বললাম, তখন ওই পাশে আরেকটা কি হবে, ত্রিভুজ তৈরি হবে। মানে এইটা থেকে এই কোণা দিয়ে যদি আমি একটা অক্ষ চিন্তা করি, তাহলে ওই যে বিপরীত পাশে একটা, এই পাশে একটা ট্রাইগোনাল ফেস তৈরি হচ্ছে। এরকম করে আমি হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। এরকম করে আমি আরও দেখাতে পারবো। এখানে এভাবে করে সিটি আরও একটা দেখানো যাবে, যেটার বিপরীত পাশে আরেকটা ট্রাইগোনাল ফেস। তো এইভাবে করে আমি যদি এগুলো প্লে করে দেখাই, এই যে একটা এই পাশে ঘুরতেছে, একটা এই পাশে ঘুরতেছে, একটা এই পাশে ঘুরতেছে, এভাবে করে আমরা ট্রাইগোনাল ফেসগুলো দেখাতে পারি। তো টোটাল এখানে আসছে হচ্ছে কি আমাদের 8টা। এরকম করে আমরা এখানে 8টা পাবো, ঠিক আছে। তো আর বেশি ডিটেলসে আমি যাচ্ছি না, মোটামুটি বোঝানোর চেষ্টা করছি যে এখানে ট্রাইগোনাল ফেসগুলা এবং আমাদের যে কোণা বা ভার্টিসেসগুলো আছে, এদের সাথে কিভাবে আমাদের C3-1 এবং C3-2 মানে সম্পর্কযুক্ত। তো ওভাবে করে আমি এখানে খাতার মধ্যে আঁকছিলাম যে ট্রাইগোনাল ফেসগুলো দিয়ে কীভাবে C3-1 আর C3-2 পাবো। এরকম করে আমরা, যেহেতু মনে রাখতে হবে, মনে রাখার কৌশলটা হচ্ছে কোণা যেহেতু 4টা আছে, ট্রাইগোনাল ফেজও যেহেতু 4টা আছে, তো প্রত্যেকটা কোণার বিপরীতে একটা ট্রাইগোনাল ফেজ, সেরকম করে 4টা কোণার বিপরীতে 4টা ট্রাইগোনাল ফেজ আছে, এবং প্রত্যেকটা মিলাই একটা একটা করে পেলে টোটাল 4টা করেই পাবো। 4টা C3-1, 4টা C3-2। আর লাস্টে C3-3টা কাউন্ট কেন করবো না, কারণ এটার পরবর্তীতে আর ইকুইভ্যালেন্ট পাই নাই, ডাইরেক্ট আইডেন্টিটি মানে আগের যোগটা ফিরে পাইছি। তো সেই ক্ষেত্রে এটাকে আর আমরা ধরবো না। তো আমাদের এখানে C3 টোটাল আছে 8টা, এভাবে করে। তো এবার আমি প্রিন্সিপাল এক্সিস নিয়ে আলোচনা করে ফেলছি। এখানে প্রিন্সিপাল এক্সিস হচ্ছে এই যে C3টাই, সবচাইতে এন যত বেশি, এন এর মান যত বড়, সেটাই হচ্ছে প্রিন্সিপাল এক্সিস, আর বাকিগুলো হচ্ছে কি সেকেন্ডারি এক্সিস। তো এখন আমরা যদি C3 পেয়ে যাওয়ার পরে নিশ্চয়ই C2 চেক করবো C2 আছে কিনা। যদি C2 থাকে, আমাদের ট্রিক্সটা ছিল হচ্ছে এরকম, যে আগের ক্লাসগুলোতে বলছিলাম যে আমাদের Cn থাকলে হয় C2 হবে হচ্ছে কি n সংখ্যক, আর নাইলে শূন্যটা থাকবে। তো যেহেতু আমরা এখানে C3 পেলাম, তার মানে এখানে আমাদের C2 থাকবে কয়টা, 3টা থাকবে। তো C2 উপস্থিত আছে এবং কয়টা আছে, 3টা থাকবে। আর যদি না থাকতো তাহলে শূন্যটাই C2 থাকতো, কিন্তু C2 মূলত এটার ভিতরে আছে। তো কয়টা আছে, 3টা C2 আছে। স্ক্রিন ঝাপসা দেখাচ্ছে। নেট সমস্যা হয়তো, তাইলে এখন দেখা যাচ্ছে। স্ক্রিন একটু ঝাপসা। আচ্ছা, আমি রেকর্ড করতেছি, রেকর্ডে দেখতে পারবি হয়তো হ্যাঁ, তোর আরো নেট, ঝাপসা হয়ে গেছে। হ্যাঁ নেটের সমস্যা হয়তো তোর। আচ্ছা, তো এখন আমরা নিব কিনা বিপরীত এজগুলো নিয়ে চিন্তা করব, যাতে সিটুগুলো বুঝতে পারি। আমি একটা সিটু দেখাই দিই, তাহলে বাকিগুলো বুঝতে পারবি। তো সিটুগুলো কিভাবে আছে সেটার জন্য হচ্ছে আমাদের কিনারাগুলো চিনাইছি। কিনারা বলতে ধার আর কি। এই যে এইজ এখানে বলছি 6টা আছে, এইখান দিয়ে একটা আছে, এরপরে এইখান দিয়ে একটা আছে, এখান দিয়ে একটা আছে, এখান দিয়ে একটা আছে, পিছনের দিকে আছে, এগুলোকে ধার বলছিলাম। এরকম 6টা ধার আছে। 6টা ধারকে আমি যদি একটু সিটু বোঝানোর জন্য সুবিধার্থে আমি এভাবে দেখাবো যে প্রথমত চতুস্থলকীয় যৌগটা এঁকে নিই, এরপর এটাকে একটু চেঞ্জ করব। যেমন হাইড্রোজেন গুলোকে দিয়ে দিলাম। এখন এই যে এগুলোকে আমি বলছিলাম কি, যে ধার বা কিনারা বা এইজ। তো এটার বিপরীত এইজ হচ্ছে, চিন্তা করতে হবে এটা, ঠিক আছে। এটা 3Dতে যদি দেখি তাহলে দেখবো যে এইটার বিপরীতে আসছে হচ্ছে এইটা। তো বিপরীত এইজ, অপোজিট এইজ যেগুলো আছে তাদের নিয়ে আলোচনা করব। এটাকে যদি আমি এভাবে লিখি যে প্রথমত এটা H1, এটা H2, এটা H3 এবং এটা H4 নাম্বার করে নিলাম। এবার আমি এটাকে C2 বোঝানোর জন্য সুবিধার্থে আমি এটাকে একটু 2Dতে চিন্তা করতেছি। মূলত এটা তো 3D চিত্র, এটাকে আমি এভাবে লিখলাম, এইভাবে না লিখে এভাবে লিখলাম। এখানে এগুলোর অর্থ বুঝে আশা করি যে একটা পেছনের দিকে একটা সামনের দিকে বোঝানোর জন্য বুঝেছি, যে খাতার ওই পাশে আর একটা হচ্ছে উপরের দিকে, এই চিহ্নগুলো এগুলো আর কি, ওয়েজ এবং ড্যাশ আর কি, বন্ধনগুলো। এখানে আমাদের যে এইচগুলোকে দিয়ে দিলাম, এটাকে H1 চিন্তা করলাম, এটাকে H2 চিন্তা করলাম। মানে হচ্ছে এইখানে যে ধার যেটা বলছিলাম, এই ধারের মধ্যে কি আছে, H1 আছে আর H2 আছে, ওই দুইটাকে লিখছি। আর বিপরীত ধার বরাবর কি আছে বা কিনারা বরাবর H বরাবর আছে H4 আর H3। তো ওই দুইটাকে এখানে লিখবো H4 এবং H3। এটা কেন লিখছি, আমরা C2 যে 3টা আছে বললাম একটু আগে ট্রিক্স দিয়ে, কিভাবে আছে সেটা বোঝানোর জন্য আমি এভাবে লিখলাম। যেমন, এবং এটাতে আমরা জানি যে C2 যদি আমি করতে চাই, C2 হচ্ছে এই বরাবর মানে উপরের দিকে আমি একটা অক্ষ চিন্তা করলাম। অক্ষ চিন্তা করে
এটাকে আমি ঘুরাবো, ঘুরাইলে এটা হচ্ছে কি আমাদের 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো। 180 ডিগ্রি রোটেশনে যদি ঘুরাই, এখানে আমাদের জাস্ট অবস্থানগুলো চেঞ্জ হবে। অবস্থানগুলো চেঞ্জ হয়ে তো এখানে আমাদের কি ঘটছে যে H2টা হবে এখানে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কেন ঘুরাবো? কারণ C2 আমরা বলছিলাম যে টোটাল কেন্দ্রে হচ্ছে 360, আর এখানে C2 হলে তার মানে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 180, ও 180 আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। C3 হচ্ছে 120 ডিগ্রি আর C2 হচ্ছে 180 ডিগ্রি। এটা মুখস্থ রাখতে হবে, এইভাবে করে ভাগ করে বের হয়। তো এখানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ঘুরাই, এখানে চিত্রের মধ্যে দেখা যাচ্ছে, এটা খাতার উপরে তো বোঝা যাচ্ছে না, তবে এটাকে যদি আমি 3D চিন্তা করি, এটা এরকম আছে অনেকটা, একটা আছে উপরের দিকে আর একটা আছে নিচের দিকে, ঠিক আছে, এইভাবে করে আছে, একটা খাতার উপরে আর একটা খাতার নিচের দিক দিয়ে আছে, ঠিক আছে, এই দুইটার, আর এগুলো খাতার উপরেই আছে, নর্মাল দাগগুলো হচ্ছে খাতার উপরে। তার এই যে এটা যদি খাতা হয়, এটার উপরে হচ্ছে একটা, নিচে দিয়ে একটা, ঠিক আছে, এইচ, আর এগুলো হচ্ছে এটার উপরেই, ঠিক আছে, এটার উপরেই আছে। তো এখন যদি আমি এটাকে রোটেশন ঘটাই, H1টা চলে যাবে উপরের দিকে, উল্টে যাবে। 180 ডিগ্রি হলে কি একটা একটা এভাবে ছিল না, এখন কমলাটা উপরে চলে আসবে, এটা এভাবে চলে যাবে, মানে H2টা চলে আসবে আমাদের এই জায়গায়, H1টা চলে যাবে এই জায়গায়, আর নিচের যেগুলো আছে ওগুলোর মধ্যেও সেম কাজটাই হবে, যে H3টা চলে যাবে এখানে, H4টা চলে যাবে এখানে। 180 ডিগ্রি মানে জাস্ট তাদের স্থানটা চেঞ্জ হবে, রোটেশন 180 ডিগ্রি। এখানে খাতার মধ্যে বিষয়টা বোঝা যাচ্ছে না, তারপর আমরা এইভাবে বোঝার চেষ্টা করব যে যখন 180 ডিগ্রি হবে এই অবস্থানে চলে আসবে এটা, এই অবস্থানে চলে আসবে এটা, এই বরাবর 180 ডিগ্রি হয়েছে। তো এইখানে আমরা এটা যেহেতু আগেরটার সাথে, বা এই যে প্রথম যেটা ছিল এটার, এটা কিন্তু প্রথমটাই কিটা, এটার সাথে এটার কোনো মানে একদম হুবহু মিল নেই, মানে হাইড্রোজেন সবগুলোই হাইড্রোজেন মিল আছে কিন্তু নাম্বারগুলো মিল নেই, তার মানে এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট। এভাবে আমরা কতক্ষণ পর্যন্ত করব, যতক্ষণ না আমরা এটাকে আগেরটাই ফিরে পাই। এবং আমরা জানি C2 মানে হচ্ছে দুইবার, মানে দুইবার করতে হয়। C2 1, এটা হচ্ছে C2 1, এরপরে যদি আমি এটাকে আবার রোটেশন ঘটাই 180 ডিগ্রিতেই, যেহেতু C2 ঘটাচ্ছি, তো এটা হবে C2 2। তো তখন আবার যে ব্যাখ্যাটা বললাম, স্থান চেঞ্জ হবে। এইখানে যদি আমি আবার এখানে একটা অক্ষ চিন্তা করি, সেই অক্ষ দিয়ে যদি 180 ডিগ্রি রোটেশন ঘটাই এই বরাবর, তখন এটা এই জায়গায়, ও ওর জায়গায়, সেম ও ওর জায়গায়, ও ওর জায়গায় চলে যাবে। তাহলে আমাদের আকৃতিটা হবে এরকম, যে H1 চলে আসবে এই জায়গায়, H2 চলে আসবে এই জায়গায়, আর H4 হবে এখানে, H3 হবে এইখানে। তাহলে আমাদের C2 দিয়ে আমরা আইডেন্টিটি পেয়ে গেলাম, হুবহু আগেরটার মতো, এটা আর এটা সেম, আর এটা তো এটাই। তো এটাকে জাস্ট বোঝার সুবিধাতে এইভাবে লিখছিলাম। তো এইভাবে করে আমরা C2 গুলা পেলাম। এখন এই C2 গুলোর মধ্যে আমরা এই C2টাকে কাউন্ট করব না। এই C2কে কাউন্ট করব না কেন, একটু আগে ব্যাখ্যা দিছি, যেই C2 বা যেই CN গুলা থেকে আমি আইডেন্টিটি পাবো সেটা বাদ যাবে, সেটাকে তো আর কাউন্ট করব না। যেখান থেকে আমরা ইকুইভ্যালেন্ট পাবো সেটাকে কাউন্ট করবো শুধু, তার মানে এখানে C2 এটাকে কাউন্ট করব। এটাকে চাইলে আমরা C2 1 2 বলছি কারণ কি, দুইবার হওয়ার কারণে, তো শুধু C2 বললে তো হয়, 1 মানে কি শুধু C2, তার 1 2 দেওয়ার দরকার নেই। যদি আরও একটা C2 থাকতো তাহলে C2 1 C2 2 বলতাম, এখানে C2ই বলতে পারি চাইলে। তো এখন এরকম C2 আমি কয়টা পাবো, আমার এখানে এক জোড়া ধার নিচ্ছি, বা এক জোড়া এইজ নিয়ে একটা C2 পাইছি, এই যে এটা, এরকম করে আমার এইখানে বুঝেছিলাম যে তখন আমাদের এখানে কয় জোড়া আছে, 3 জোড়া বা 6টা আছে, তার মানে আমি এখানে কয়টা C2 পাবো, তাহলে 3টা C2, 3 জোড়া C2 পাবো। হ্যাঁ 3 জোড়া বা 3টা, ছয়টা C2, এক জোড়া এইচ ও থেকে আচ্ছা একটা 3টা। C2, এক জোড়া এইচ থেকে একটা C2 পাই, তার মানে 3 জোড়া এইচ থেকে আমি পাবো 3টা C2, ঠিক আছে। তো এখানে আমি এই পর্যন্ত কি কি পাইলাম, 3টা আচ্ছা, C2 পাইলাম, এরপরে একটু আগে আমি বুঝেছি যে 4টা করে C3 1 এবং C3 2 পাইলাম, আর সকল পরমাণুর ভিতরে আমি বলছিলাম যে একটা আইডেন্টিটি বা অভেদ্য থাকে ই। তো এই পর্যন্ত রোটেশন আলোচনা করছি, রোটেশনাল অ্যাক্সিস অফ সিমেট্রি, মানে ঘূর্ণনের উপর প্রতিসাম্যতা। তাহলে টোটাল কয়টা হয়েছে আমার এখানে, 8টা, 11টা, 12টা পাইলাম। কিন্তু আমি বললাম যে টেট্রাহেড্রাল যে আলোচনা করতেছি,
পয়েন্ট গ্রুপ এখানে টোটাল থাকে হচ্ছে 24টা। 24টার মধ্যে আমি অলরেডি 12টা বের করে ফেলছি, আর বাকি আছে 12টা। এই 12টা হচ্ছে অন্য যে প্রতিসাম্য উপাদান আছে ওগুলো হবে। তো রোটেশনাল প্লেন অফ সিমেট্রি, রোটেশনাল অ্যাক্সিস অফ সিমেট্রি সিএন, এটা আলোচনা করা শেষ। এখানে আমরা C3 এবং C2 পেয়েছি। এর মধ্যে প্রধান অক্ষ হচ্ছে C3টা, ঠিক আছে, বড় যেটা এন এর মান সেটা হচ্ছে প্রধান অক্ষ। তো এখন আমরা তল প্রতিসাম্যতা বা প্লেন অফ সিমেট্রিতে চলে যাব। তল প্রতিসাম্যতা, যেটাকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করে থাকি আর কি, তল প্রতিসাম্যতাটা। তো এইখানে আমরা প্রথমে ডাইহেড্রাল প্লেন অফ সিমেট্রি নিয়ে আলোচনা করব। ডাইহেড্রাল প্লেন অফ সিমেট্রি আগে আলোচনা করছিলাম যে দুইটা সিটুকে যদি মাঝ বরাবর বাইসেক্ট করে একটা তল এবং রিফ্লেকশনের মাধ্যমে যদি পূর্বের ইকুইভ্যালেন্ট কনফিগারেশন পাই, তাহলে সেটাকে আমরা ডাইহেড্রাল প্লেন অফ সিমেট্রি বলি, মানে হচ্ছে সিগমা ডি। আমাদের তল প্রতিসাম্যতা 3 প্রকার, সিগমা ডি, সিগমা ভি, সিগমা এইচ, হরিজন্টাল, ভার্টিক্যাল, ডাইহেড্রাল। এখন ডাইহেড্রাল নিয়ে আলোচনা করব। তো ডাইহেড্রালের জন্য প্রথমে আমি চিত্রটা এঁকে নিই। চিত্রটা হচ্ছে আমরা ওই যে বুঝার সুবিধাতে অনেকটা এরকমই করেই আঁকবো চতুস্থলকীয়টাকে, যে এরকম করে যদি চতুস্থলকীয়টাকে দেখাই, যেখানে আমাদের হাইড্রোজেনগুলো আছে। তো আমি চিন্তা করলাম যে এখানে আমাদের C2 আছে, একটাকে বললাম যে C2 কয়টা আছে, 3টা আছে। একটা C2কে যদি আমি চিন্তা করি যে এই দিক বরাবর আছে, এদিক বরাবর ধরে নিলাম একটা C2, মানে এইভাবে ঘুরাবো আর কি, কারণ এখানে একটা এইজ আছে আমার, এদিক বরাবর একটা এইজ আছে। ওই যে বলছিলাম যে এইজ বরাবর, মানে এই বরাবর যদি আমি চিন্তা করি, তাহলে H2টা এখানে গেছিলো, H1টা এখানে গেছিলো। মূলত এই যে পরিবর্তনগুলো যে হয়েছে, এই H2টা এখানে গেছে, H1টা এখানে গেছে, এই H4টা আর H3টার মধ্যে পরিবর্তনটা হয়েছে, ঠিক আছে। এই H3টা এখানে গেছিলো, H4টা এখানে গেছিলো। এর পরের বার আবার যখন করছিলাম তখন এইটা আবার ফিরে পাইছিলাম। তার মানে দুইটা এইজের বিপরীত দুইটা এইজের মধ্যে একটা C2 থাকে। তো এই দিক দিয়েও তো একটা এইচ, এই আর একটা এইচ চিন্তা করা যায়। তার মানে আমি এই দিক দিয়েও একটা কি পাবো, C2 পাবো। আর এটা তো একটু আগেই দেখাইছে কীভাবে বেরোছে। তো এই দিক দিয়ে একটা আমি C2 পাবো। তা আমি এখানে 3টা C2-র মধ্যে 2টা C2-কে কাজে লাগাইয়া এখানে আমি দেখাচ্ছি যে এদিকেও একটা C2 আছে। তো আমি বলছি যে ডাইহেড্রাল প্লেন কখন কাজ করে, বা ডাইহেড্রাল তলটা কখন কাজ করবে, যখন দুইটা C2-কে মাঝ বরাবর বাইসেক্ট করবে, মানে ভাগ করবে। তো আমি এখানে একটা তল কল্পনা করলাম, এই বরাবর মাঝ বরাবর, এই বরাবর একটা তল দিয়ে আমি কেটে দিলাম, ধরলাম ছুরির মতো। এই যৌগটাকে আমি এই বরাবর কাটলাম, মাঝ বরাবর। তাহলে আমার এখানে যদি কার্বনটা একটা বৃত্তাকার হয়, হাইড্রোজেনটাও যদি বৃত্তাকার হয়, তাহলে এগুলা মাঝ বরাবর ভাগ হবে, অর্ধেক অর্ধেক হবে, এখান দিয়ে অর্ধেক, এখান দিয়ে অর্ধেক, এখান দিয়ে অর্ধেক। আবার এদিকে যেটা আছে এই পাশেও ওইটাই আছে, মানে মিরর ইমেজ হবে কিনা, মানে হচ্ছে দুই পাশ সমান কিনা, এই পাশে যা দেখতেছি এই পাশেও তা দেখতেছি। তাহলে এইটাকে আমি যদি মানে সিগমা ডি বলবো, যদি আমরা এখানে প্রতিসাম্যতা বা ইকুইভ্যালেন্ট পাই। যেমন আমি এই বরাবর যখন বাইসেক্ট করতেছি, এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না, তাহলে এগুলো ফিক্সড। এখানে কার্বন ছিল, এখানে হাইড্রোজেন ছিল, এদিক দিয়ে একটা হাইড্রোজেন ছিল, এগুলো ফিক্সড। কিন্তু এইখানে আমি যদি এগুলোকে নাম্বারিং যদি করি আগের মতো, এটা আমার 1 নাম্বারটা ছিল, এখানে যেভাবে নাম্বারিং করছিলাম, এটা 2, এটা 3, এটা 4 নাম্বার হাইড্রোজেন। তো আমার এখানে 1 কার্বন আর এই 3 নাম্বার হাইড্রোজেনটা, এগুলা ফিক্সড, এগুলো অবস্থান চেঞ্জ করে নাই, মাঝে বরাবর সমান সমান কাটছিল। কিন্তু যখন আমি এখানে মিরর দিয়েছিলাম, তখন এই H2টা চলে যাবে এই পাশে, আর H4টা চলে যাবে ওই পাশে। তাহলে H4 মানে রিফ্লেকশন মানে হচ্ছে এই পাশেরগুলো এই পাশে যাবে, এই পাশেরগুলো এই পাশে আসবে। আসার পরও যদি দেখতে যদি হুবহু একই রকম হয়, যেমন এই যে একই রকম যৌগটা, এখানে কোনো চেঞ্জ হয় নাই অবস্থান, জাস্ট নাম্বারগুলো চেঞ্জ হয়েছে, তার মানে এটাকে আমরা ইকুইভ্যালেন্ট কনফিগারেশন বলতে পারি। তো এই যে সিগমা ডিটাও আমি কতক্ষণ পর্যন্ত করতে পারবো, যতক্ষণ আমরা আইডেন্টিটি পাবো। তো এটাকে যদি আমি আরও একবার করি, আরও একবার যদি ডাইহেড্রাল প্লেন ফেলি, তার মানে এখানে আরও একবার একই কথা হবে। এই বরাবর আমি যদি C2 চিন্তা করি, এভাবে রোটেশন হচ্ছে। এই বরাবর যদি আমি আরেকটা C2 চিন্তা করি, যেহেতু এখানে একটা এক জোড়া আমাদের এইজ আছে, তাহলে এই বরাবর যদি আমি একটা তল কল্পনা করি মাঝ বরাবর, মানে এইভাবে করে কাটতেছি উপর থেকে, মাঝ বরাবর যদি কাটি, তাহলে দুই পাশটা
মধ্যে এই এইচ3টা আর এই এইচ4টা অবস্থান চেঞ্জ করবে। জাস্ট এই এইচ3 আর এইচ4 অবস্থান চেঞ্জ করলো, করার পরে হুবহু আগের যোগটা ফিরে পাইছি। তার মানে এখানে আমি আইডেন্টিটি পাইছি। তার মানে আমাদের এখানে এই সিগমা ডিটাকে আমি কাউন্ট করব। এটাকে কেন কাউন্ট করব না? কারণ হচ্ছে এটা থেকে আমি আইডেন্টিটি পাইছি, যেটা থেকে আইডেন্টিটি পাবো সেটাকে কাউন্ট করব না। এখানে সিগমা ডি ওয়ান, এটা সিগমা ডি টু, কিন্তু আমি সিগমা ডি ওয়ানটাকেই নিব, মানে সিগমা ডি, শুধু সিগমা ডিটাকেই নিব। এখান থেকে আমি ইকুইভ্যালেন্ট পাইছিলাম। তো এখানে দুইটি C2 এর মাঝখান দিয়ে আমি একটি তল কল্পনা করে যদি সিমিট্রি পাই, তাহলে এখানে সিগমা ডি উপস্থিত আছে, এখানে সিগমা ডি উপস্থিত। তাই দুটি অপোজিট এজের মধ্যে একটা C2 পাইছি। দুটি অপোজিট এজের মধ্যে একটা, মানে দুইটা অপোজিট এজের মধ্যে আমি একটা C2 উপস্থিত। এভাবে দুই জোড়া, এক জোড়া এ এক জোড়া, দুই জোড়া এজের দুইটি C2কে বাইসেক্ট করে একটি সিগমা ডি পাওয়া যায়। যেটা তো মাত্র ব্যাখ্যা করে আমি বললাম। মানে আমি এখানে খাতায় যেটা লিখছি সেটা বলে শোনালাম, এখানে নোট আকারে লিখলাম, যে সাইডে যেটা বলছি সেটা দেখাইছি যে কীভাবে করে এই ব্যাপারটা হয়। মানে এক জোড়া এইচ থেকে আমি একটা C2 পাই, দুই জোড়া এইচ থেকে তাহলে আমি দুইটা C2 পাবো। এই দুইটা C2 মাঝ বরাবর একটা তল কল্পনা করে আমি একটা সিগমা ডি পাবো। ওইটাই আমি এখানে ব্যাখ্যা করে বলছি, যেটার নোট আমি গ্রুপে দিয়ে দিছি আগে। তো এখানে আমরা একটি এইচ বরাবর তল স্থাপন করে দুইটি C2কে বাইসেক্ট করে একটি সিগমা ডি পাইছি। তো CH4-এ আমাদের এইচ কয়টা আছে তাইলে? CH মানে দুইটা, মানে দুই জোড়া, টু পেয়ার, অথবা চারটি এইচ থেকে আমি পাইছি হচ্ছে C2 হচ্ছে কয়টা পাইছি? দুইটা। আর এই দুইটা C2কে বাইসেক্ট করে একটা সিগমা ডি পাইছি, তাই তো? তাহলে আমাদের এখানে 6টি এইচ আছে, 6টি এইচ বা কিনারা আছে। তো সেই ক্ষেত্রে আমরা 6টা তল স্থাপন করতে পারবো। এখানে আমি যদি চিন্তা করি, এই একটা এইচ বরাবর একটা কিনারা বরাবর আমি একটা তল কল্পনা করছি, এভাবে করে আরেকটা কিনারা বা আরেকটা তল বরাবর আমি আরেকটা তল স্থাপন করব কিনার বরাবর, এইচ বরাবর। এভাবে করে আমি 6টা এইচ বরাবর 6টা তল কল্পনা করতে পারি। এখানে আমার কার্বন হাইড্রোজেনগুলো যেহেতু ছিল, তো এইখানে এই যে এটা একটা তল, না মানে এটা একটা এইচ বা কিনারা, এটা একটা এইচ বা কিনারা, এটা একটা এইচ বা কিনারা, এটা একটা এইচ বা কিনারা। আবার যেগুলো এমনি দেখাইছি এগুলো এক একটা এইচ বা কিনারা। তো এই প্রত্যেকটা এইচ বা কিনারা যদি 6টা থাকে, 6টা এইচ বা কিনারা থাকে, তাহলে 6টার মধ্যে 6টা তল এভাবে দিতে পারি। এরকম যে 6টা তল দিছি C2-কে বাইসেক্ট করবে। আমি জাস্ট একটা দেখাইছি। এরকম করে আমাদের যে সিগমা ডি যে ছিল, এই সিগমা ডি কয়টা পাবো? 6টা সিগমা ডি পাবো। তো এই 6টা সিগমা ডি কীভাবে পাবো সেটা যদি আমরা ওই যে এর মধ্যে দেখি, ওইখানে কীভাবে ব্যাখ্যাটা করছে ওয়েবসাইটের মধ্যে দেখে আসি। এই যে 6টা সিগমা টু, এই যে একটা তল কল্পনা করতেছি, এখানে আমাদের এই যে এই ধার, এটাকে যদি এইভাবে দেখাই, এই যে এই ধার বরাবর একটা কিনারা বরাবর একটা তল কল্পনা করছি, এই পাশ আর এই পাশটা হচ্ছে কি আমাদের একে অপরের রিফ্লেকশন। এই যে এটা ঘুরে ফিরে স্ক্রিন আসতেছে না, এভাবে করে। ভয়েস শোনা যাচ্ছে, স্ক্রিন আসতেছে। এখনো আসে নাই? ভয়েস শোনা যাচ্ছে কিন্তু স্ক্রিন দেখা যাচ্ছে না। আমি তো স্ক্রিন শেয়ার দিলাম। এখনো আসে নাই কেমন? হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। তাহলে আমি বলি, এখানে আমাদের 6টা ধার, মানে এই যে না না, দেখা যাচ্ছে, হ্যাঁ আসছে। 6টা এইচ আছে না, 6টা এইচ বরাবর আমি তল কল্পনা করে এরপরে এখানে আমি হচ্ছে সিগমা ডিটা স্থাপন করলাম আর কি। তো আমি এই যে জাস্ট তলগুলো দেখাচ্ছি, এখানে একটু ডিটেলস তো এটা, তো এখানে সহজে বোঝা যাচ্ছে না।
তো প্রথমে 6টা তল কীভাবে থাকে আমি এটা দেখাচ্ছি। 6টা ধার বলছিলাম যে ওই যে কিনারা, ত্রিভুজগুলোর কিনারাগুলো আর কি, এই যে 6টা ধার বরাবর 6টা থাকবে এরকম করে। তো এরকম করে এই যে 6টা ধার বরাবর 6টা ডাইহেড্রাল প্লেন থাকবে। তো এইভাবে করে থাকবে আর কি, যে আমাদের সিগমা ডি বলছে কি দুইটা সিটুকে, এখানে দুইটা সিটুকে বাইসেক্ট করে। যেমন আমি যদি সিটুগুলো দেখাই, এই যে এটা একটা সিটু ছিল, এই সিটু বরাবর আমাদের এই যে ঘূর্ণনগুলো হয়েছে। তো এই সিটুকে বাইসেক্ট করবে এখান থেকে একটা সিগমা ডি, ঠিক আছে। এরকম করে দুইটা সিটুকে বাইসেক্ট করবে, দুইটা সিটু থাকবে, দুইটা সিটুকে বাইসেক্ট করবে হচ্ছে একটা তল। এখানে আমাদের চিত্রটার মধ্যে বোঝা যাচ্ছে না যে কোন সিটু দুইটা, কারণ হচ্ছে এখানে এলোমেলো, তো সিটু সবগুলোকে এই যে এবার বোঝা যাচ্ছে। যেমন হচ্ছে এখানে আমাদের এই সিটুকে অফ করি, প্রথমে যেটাকে দিছিলাম এটাকে অফ করি। এই যে এখন বোঝা যাচ্ছে যে এইখানে যে দাগগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে দুইটা সিটু, তার মাঝ বরাবর একটা তল দিলাম। এই দুই পাশটাকে সে কী করছে, বাইসেক্ট করছে। এই যে দুই পাশটাকে যদি আমি রিফ্লেকশানের মতো সরাই দিই তাহলে হচ্ছে কি এটা কি আবার আগের মতো হয়ে যাচ্ছে, এই যে এইভাবে করে। তো এভাবে করে আমাদের তল হচ্ছে গিয়ে হবে 6টা, কারণ এখানে আমাদের এইজ বা কিনারা আছে হচ্ছে গিয়ে 6টা। এইভাবে একটা হবে, এরপরে হচ্ছে গিয়ে এইভাবে একটা হবে, এরপরে এইভাবে একটা হবে, এটা কোন দিক বরাবর, এই বরাবর। এরপর হচ্ছে এইভাবে একটা হবে, এভাবে করে 6টা তল হবে, 6টা কিনারা বরাবর 6টা তল হবে। তো এখানে আমরা যতটুকু সম্ভব অতটুকু দেখাইলাম। তো আশা করি মোটামুটি বুঝতে পারছো যে কিভাবে আমাদের তলগুলা মানে এইচ বরাবর বা কিনারা বরাবর হবে। তো এইখানে খাতার মধ্যে মোটামুটি বোঝা গেছে যে একটা এইচ দেখাইছি, মানে এখানে একটা এইচ বরাবর আমি হচ্ছে একটা তল কল্পনা করে দুই পাশটা কীভাবে হয় সেটা দেখাইছি। এরকম করে আমাদের এখানে আগেই বুঝেছি যে এইচ আছে কয়টা, 6টা, 6টা আছে এখানে এইচ। এভাবে করে করে 6টা বরাবর 6টা কীভাবে থাকে একটু আগে আমি অ্যানিমেশনের মাধ্যমে দেখেছি যে 6টা তল কীভাবে কল্পনা করা যায়। আর সিটুগুলো ওই বরাবর বাইসেক্ট হবে, প্রত্যেকটা সিটু, দুইটা সিটু বাইসেক্ট হবে। তো এরকম করে 6টা পাবো। তো এটা আমাদের মনে রাখতে হবে। এবার যতটুকু বোঝানো সম্ভব ততটুকু বলছি। সিগমা ডি আছে হচ্ছে 6টা। এরপরে হচ্ছে আমরা এখানে আর কোনো সিগমা ভিও পাবো না, এরপরে কোনো সিগমা এইচও পাবো না, কারণ এই কোনোটার স্ট্রাকচার এমনভাবে আছে যেখানে আমাদের সিগমা ভি এবং সিগমা এইচ পাওয়া সম্ভব নয়। সিগমা ভি হচ্ছে গিয়ে প্রিন্সিপাল এক্সিস যেটা আছে তার সাথে হচ্ছে সমান্তরালে থাকবে। তো এইখানে প্রিন্সিপাল এক্সিস ছিল আমাদের এই যে এইটা কিনা আমাদের C3 যেটা আছে ওইটা, তো ওই বরাবর আমাদের এই যে সিগমা বিটা পাওয়া যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা এখানে সিগমা ভি এবং সিগমা এইচ নিয়ে আলোচনা করব না, আমরা এখানে জাস্ট সিগমা ডি নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের 6টা আছে। এবার আমরা এতে চলে যাব, ইমপ্রপার রোটেশনাল অ্যাক্সিসে চলে যাব। ইমপ্রপার রোটেশনাল অ্যাক্সিস অফ সিমেট্রি, যেটাকে আমরা SN দ্বারা প্রকাশ করে থাকি। এই যে ইমপ্রপার রোটেশনাল অ্যাক্সিস অফ সিমেট্রি, এটার মধ্যে হচ্ছে দুইটা ঘটনা একসাথে ঘটে। একটা হচ্ছে এটা আগেও বলছিলাম যে প্রথমে ঘুরবে হচ্ছে রোটেশন দিব, মানে ঘুরবে। রোটেশন দেওয়ার পরে ঘুরার পরে সেইখানে আমরা একটা লম্ব তল চিন্তা করব, যে বরাবর রোটেশনটা, যে অক্ষ বরাবর রোটেশনটা ঘটাবো তার লম্ব বরাবর একটা তল, যেটাকে আমরা সিগমা এইচের মতো চিন্তা করতে পারি, যে লম্ব বরাবর যে তলটা থাকে সেটা দিয়ে রিফ্লেকশন করবো। মোট কথা এখানে একটা রিফ্লেকশন ঘটাবো। রিফ্লেকশন দেওয়ার পরে যদি আমি এখানে ইকুইভ্যালেন্ট একটা কনফিগারেশন পাই তাহলে সেইখানে আমাদের অ্যাসেনটা উপস্থিত। তো কিভাবে সেটা যদি দেখতে চাই, প্রথমত CH4টাকে আগের মতো একটু এইভাবে করে লিখব যাতে এই বিষয়টা বোঝানো যায়
যে এখানে আমাদের আগে যেভাবে লিখছিলাম H1 ধরছিলাম এটাকে, ওই যে দুইটা H বরাবর চিন্তা করতেছি, মানে দুইটা বিপরীত H বরাবর, H4 H3, এখানে আমি 90 ডিগ্রিতে, C2টা তো 180 ডিগ্রিতে ঘুরেছি, তো এইখানে আমরা এটাকে 90 ডিগ্রিতে ঘুরাবো। এটা 180 ডিগ্রি না, এটা ঘুরাবো হচ্ছে 90, একই রকমভাবে অক্ষ চিন্তা করবো। C2টাও উপর থেকে বলছিলাম যে অক্ষ চিন্তা করে 180 ডিগ্রিতে যখন ঘুরেছি, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে গেছিলো সেম। এখন ঘুরাবো, তবে এখানে আমরা 90 ডিগ্রিতে ঘুরাবো। এটাতে কোনো 180 ডিগ্রি হবে না, কারণ 180 ডিগ্রি হলে তো সেটা C2ই হয়ে যাবে। এখানে C2 না, এখানে হচ্ছে 90 ডিগ্রিতে ঘুরে যাবে, যেহেতু চারটা আছে H1 H2 H3 H4, চারটা মলিকিউলকে নিয়ে বিবেচনা করব। তাহলে এখানে যখন আমি ঘুরাবো, তখন আমার এই যে এইগুলার আগে কিন্তু এগুলো ফিক্স ছিল, এগুলো এভাবেই ছিল, জাস্ট এগুলা উপরের হাইড্রোজেনগুলো মান চেঞ্জ করছিল। এখন এগুলা চলে যাবে নিচের দিকে, মানে ওএইচ ড্যাশ বন্ধনগুলা চলে যাবে নিচের দিকে, আর এই বন্ধনগুলা নর্মাল বন্ধন যেগুলো আছে এগুলো চলে যাবে উপরের দিকে, এবং H1 H2 যেভাবে ছিল ওভাবেই থাকবে, নিচে হয়ে যাবে H4 H3। তো বন্ধনগুলো জাস্ট চেঞ্জ হয়েছে, কিন্তু H1 H2 H3 H4 এগুলো আগের মতোই রয়ে গেছে। এটা এমনভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ঘুরেছি, যার কারণে এগুলা একটু আগে ছিল হচ্ছে একটা তলের উপরে, একটা তলের ভিতরের দিকে, এই চিহ্নগুলো দ্বারা H1 আর H2, এখন সেগুলো হয়ে গেছে কোথায়, সমতলের উপরে। H1 আর H2 মানে কাগজের উপরে, মানে এই কাগজটা যদি 3D চিন্তা করি, এই কাগজের নিচেও একটা অংশ আছে, উপরেও একটা অংশ আছে। তাহলে এই যে H1 আর H2 ছিল, H1 ছিল উপরের দিকে কাগজের, H2টা ছিল ওই বরাবর কার্বন বরাবর নিচের দিকে। এখন এই H1 আর H2 গুলো কাগজের উপরেই আছে। আগে H4 আর H3 গুলো কাগজের উপরে ছিল, মানে সমতলে ছিল। এখন H4 আর H3 গুলো চলে গেছে, H4 হয়ে গেছে উপরের দিকে, আর H3টা চলে গেছে নিচের দিকে, আর H1 আর H2 গুলো চলে আসছে আগের মতো, H4 আর H3 যে জায়গায় কাগজের তলে ছিল ওই জায়গায় আছে। এটা একটা রোটেশন 90 ডিগ্রিতে ঘোরানোর কারণে হয়েছে। এখনও এস এন বা ইমপ্রপার রোটেশনাল এক্সিস শেষ হয়নি। কেন? কারণ এস এন হইতে হলে দুইটা ঘটনা ঘটাতে হয়, একবার রোটেশন, একবার রিফ্লেকশন। এখন আমরা রিফ্লেকশনটা লম্বভাবে হইতে হবে, আমাদের অক্ষটা হয়েছে এইভাবে উপরের দিকে, তার মানে আমাদের এখানে উপরের দিকে বলতে মানে এইভাবে করে ঘুরেছি উপরের দিকে, এই বরাবর। তার মানে এখানেও একটা তল কল্পনা করব, যেটা হচ্ছে এইভাবে করে আছে, মানে এই বরাবর মাঝ বরাবর একটা তল কল্পনা করলে, মানে এটাকে যদি তলটা এইভাবে আসে, মানে অক্ষটা এইভাবে আসে, তাহলে এই বরাবর একটা লম্ব তৈরি হয়েছে। এই বরাবর যদি কাটি, উপরের হাইড্রোজেনগুলো আর নিচের হাইড্রোজেনগুলো চেঞ্জ হবে, অবস্থান পরিবর্তন করবে। অবস্থান পরিবর্তন করলে এখানে একটা S4, মানে এখানে আমরা 90 ডিগ্রি কখন হয়, 360কে যদি আমি 90 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, 4, মানে C4 এর জন্য না হয়, মানে হচ্ছে 4 এর জন্য 360কে 90 দিয়ে ঘুরাইলে, তার মানে এখানে এটা হচ্ছে S4 পাবো, সেটা হচ্ছে এক নাম্বারটা। এখানে কিন্তু এখনও শেষ হয়নি, এখানে 90 ডিগ্রিতে ঘুরানোর পরে রোটেশন করার পরে এবার আমরা রিফ্লেকশন করব, তারপরে এস পাবো। তার মানে S4 1 পাচ্ছি এই জায়গায়, এখন পাবো। এখানে কিন্তু এখনও পাইনি। এখন কীভাবে পাবো, এখানে তল কল্পনা করছি, এইভাবে মাঝ বরাবর কাটছি, তার মানে এই উপরেরগুলো চলে যাবে নিচের দিকে, নিচেরগুলো চলে যাবে উপরের দিকে। তাহলে আমাদের এখানে কি ঘটবে, নিচের যে অংশটা ছিল পুরো অংশটা উপরে রেখে দিচ্ছি। S4 না বলে C4 বললেও যাবে না? না, এখানে আমাদের এটা ইমপ্রপার রোটেশনাল, ইমপ্রপার মানে হচ্ছে অপকৃত ঘূর্ণন প্রতিসাম্যতা নিয়ে আলোচনা আচ্ছা। করতেছি, যেটা হচ্ছে এস এন। আর আমরা সিজি আলোচনা করছিলাম, সেটা ছিল প্রকৃত, মানে শুধু রোটেশনাল এক্সিস অফ সিমেট্রি, সেটা ছিল সি দিয়ে। আর এটা হচ্ছে ইমপ্রপার, মানে এস দিয়ে, এখানে সি বলা যাবে না। তো এখানে আমরা হাইড্রোজেন উপরে যারা ছিল H1 আর H2 সেগুলো চলে যাবে নিচে। তো এইখানে একটা S4 বা আমাদের যে চারটা পরমাণু সাপেক্ষে 90 ডিগ্রিতে ঘুরেছি, তার কারণে ঘুরছে, সেজন্য এটার নাম SN না হয়ে S4 হয়েছে। এবং এখানে পুরো প্রক্রিয়াটা করার পরে এক নাম্বার S4 1টা পাইছি। এভাবে করে আমি এটাকে, এখনও কি এটা আমাদের একদম আইডেন্টিটি পাইছি। এখানে উপরে ছিল আগে কি H1 আর H2, এগুলো এই বন্ধনগুলোর মধ্যে, এখন কিন্তু সেগুলো নাই, কিন্তু এটা দেখতে একই রকম, সবাই হাইড্রোজেন, এখানেও সবাই হাইড্রোজেন, একই রকম স্ট্রাকচার, কিন্তু এটা ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার, এটা এখনও আমাদের আইডেন্টিটি পাইনি। আর আমি বলছি প্রত্যেকটা
প্রতিসাম্যতার মধ্যে যতক্ষণ পর্যন্ত না আইডেন্টিটি পাবো ততক্ষণ পর্যন্ত আমাকে এই ব্যাপারগুলো করেই যেতে হবে। তো এটা অনেক বিশাল কাহিনী, তো আমি এখানে আর আগাচ্ছি না, আমি জাস্ট বলতেছি যে কী কী ঘটবে এখানে। আমি এখানে S4 1 ঘটাতে কয়টা ঘর চিত্র লাগছে, একটা দুইটা তিনটা, এরকম করে আরও তিনটা মানে আরও দুইটা ঘটনা, মানে একটা হচ্ছে ঘুরাবো আর একটা হচ্ছে রিফ্লেকশন করব। তখন আমি S4 1 জায়গায় কত পাবো, S4 2 পাবো। সেটা ধরলাম যে করে ফেলছি, করার পরেও দেখবো যে এটা মিলে নেই, ঠিক আছে। তো করার পরে আমি এখানে কি পাবো, ইকুইভ্যালেন্ট পাবো। কারণ এখানে আমরা C4 বলি বা C3 বলি, ঘটনাগুলো যখন ঘটাই তখন দেখি যে 3বার করতে হয়। C3 বললে 3বার, C2 বললে 2বার। আগের চিত্রগুলো যদি খেয়াল করে থাকি তাহলে বুঝতে পারবো, যখন আমি C2 বলছিলাম তখন আমাকে C2 1 C2 2 করে তারপরে যে আইডেন্টিটি পাইছি। যখন আমি C3 বলছিলাম তখন C3 1 C3 2 C3 3বার করার পরে যে আমি আইডেন্টিটি পাইছি। যেহেতু আমার এখানে S4 আছে, তার মানে আমাকে এখানে কয়বার করতে হবে, 4বার। 4বার করার পরে যে আমি আইডেন্টিটি পাবো, তাহলে এখানে একবার করছি, ইকুইভ্যালেন্ট পাইছি। S4 2 যখন করব তখনও কি পাবো, ইকুইভ্যালেন্ট পাবো। এভাবে করে আমি S4 3 যখন করব তখনও আমি কি পাবো, ইকুইভ্যালেন্ট পাবো। এই ঘটনা কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত না আমাদের S4 যে 4 যেহেতু আছে 4 করতে হবে আমাকে 4বার। S4 যখন করব তখন যে আমি ইকুইভ্যালেন্টটা হুবহু এটার মতো মিলে যাবে ওই যোগটা, তখন পাই যাবো আমি হচ্ছে আইডেন্টিটি। তো এইগুলো অনেক চিত্র আঁকতে হবে, তো এত কিছুর মধ্যে আমাদের লাগবে না, আমি জাস্ট ব্যাখ্যাটা বুঝেছি, আমি এখনও বেসিকটা বুঝাচ্ছি। CH4 কিন্তু পরীক্ষা আসলে এত কিছু আমরা আঁকবো না, কী আঁকবো সেটাই আমরা দেখবো পরবর্তীতে, আগে বেসিকটা শেষ হোক। তো এখানে S4 যে আইডেন্টিটি পাইছি, তার মানে আইডেন্টিটি যখন পাই সেটা কিন্তু আমি কাউন্ট করি না। আগেরগুলোতেও বলছি যে C3-তে C2-তে আইডেন্টিটি যেটাতে পাই সেটাতে কিন্তু কাউন্ট করি না, এর আগেরগুলোকে কাউন্ট করি, ঠিক আছে। তো এখানে এর আগে কয়টা পাইছি, একটা দুইটা তিনটা, ঠিক আছে। এর মধ্যে মনে রাখতে হবে যে সংখ্যাটা জোড়, যেমন এখানে S4 2, জোড়টা থেকে সাধারণত আমরা S পাই না, ঠিক আছে। জোড় থেকে আমরা সাধারণত S পাবো না, তাহলে আমরা জোড়টাকে ক্যান্সেল করতে পারি। জোড় মানে এখানে যখন 2 চলে আসে, জোড় চলে আসে, তখন সেখান থেকে আমরা আই পাই। আশা করি আই কি সেটা চিনি। আই মানে হচ্ছে ইনভার্সন অথবা উল্টায়ন অথবা কেন্দ্র প্রতিসাম্যতা। এটা কিন্তু আমাদের অপকৃত রোটেশনাল এক্সিস হবে না, যেগুলো জোড় মাথার উপরে পাওয়ারটা যখন জোড় হবে, তার মানে এটাকে আমি কাউন্ট করব না। এই S4 1কে কাউন্ট করব আর S4 3কে কাউন্ট করব। এখানে এটাকে কাউন্ট কেন করব না, কারণ এখান থেকে আইডেন্টিটি পাবো, আইডেন্টিটি যেটাতে পাই সেটা কাউন্ট করা লাগে না। আর এটা কেন কাউন্ট করবো না, কারণ এখানে জোড় আছে S4 2, সেটা থেকে আমি ইনভার্সন বা কেন্দ্র প্রতিসাম্যতা পাবো, সেটা পরবর্তীতে আলোচনা করতেছি। তো আমরা এখন এই দুইটাকে নিয়ে আলোচনা করব। এখানে আমাদের S4, তো আমি এই যে এতক্ষণ ধরে যেটা আলোচনা করছি সেটা এখান থেকে বলে দিই যে আমরা যখন C2 এক্সিস বের করেছিলাম তখন সেই অক্ষ বিবেচনা করে 180 ডিগ্রি ঘুরেছিলাম। শুরুতে বলছিলাম যে এই চিত্রটা মূলত আমি C2-র জন্য আলোচনা করছিলাম 180 ডিগ্রিতে, তো C2 পেয়েছিলাম। ঠিক একই অক্ষ বরাবর এখন 90 ডিগ্রিতে ঘুরেছি। তারপর আমরা লম্ব তলে সিগমা ডি রিফ্লেকশন, সিগমা ডি বলতে সিগমা এইচের মতো, মানে এই যে লম্ব তলে যে রিফ্লেকশনটা আছে এই রিফ্লেকশনটা ঘটেছি, এই রিফ্লেকশনটার কথাই উল্লেখ করছি যে ঘটিয়ে 3টি করে S4 পাবো, যেখানে হচ্ছে আমাদের, কারণ এখানে আমরা সিগমা ডি কয়টা করে পাবো বলছি, 3টা করে পাবো। S4 পাবো যেগুলো হচ্ছে S4 1 S4 3, এখানে n এর মান জোড় হলে সেগুলো আর S হয় না, তার কেন্দ্র প্রতিসাম্যতা হিসেবে বিবেচ্য। এরপর এখানে 3 C2 থাকায় আমাদের 3 S4 হবে। তো এখানে তিনটা যে বললাম যে 3টি করে S4 পাবো, সেটা 3 কেন হয়েছে, কারণ হচ্ছে আমাদের এই যে C2 এর কারণে। যেহেতু এটা কার মতো করে নিছি, ওই যে C2-র মতো করে নিছি, মানে হচ্ছে আমাদের এখানে চিত্রটা ছিল কার মতো, C2-র মতো করে। C2 কয়টা পাইছিলাম, C2 পাইছিলাম হচ্ছে এখানে 3টা C2 পাইছিলাম। এই ঘটনার মধ্যে 3টা C2 যেহেতু পাইছি, তো এখানে S4টাও যেহেতু ওইটার মতো করে লিখছি, তার মানে এখানে আমি S4 যে কাউন্ট করব S4 1 এবং S4 হচ্ছে গিয়ে 3, এগুলো কয়টা করে পাবো, 3টা করে পাবো, কারণ 3C2 থেকে এইটার উৎপত্তি হয়েছে। সেজন্য আমরা এখানে বলতে পারি যে 3S4 1 এবং 3S4 3 পাবো। তাহলে এই পর্যন্ত আমরা এগুলো বুঝলাম যে S n বা ইমপ্রপার রোটেশনাল এক্সিস অফ সিমেট্রি কীভাবে বের করতে হয় সেটা দেখলাম, যে কীভাবে আমরা মনে রাখবো। লাস্ট ওয়ান, ইনভার্সন। ইনভার্সনটা হচ্ছে এরকম যে এই জগতে আমাদের ইনভার্সন হয় কি না সেটা দেখবো। এখানে তো বললাম যে এই 2গুলো কাউন্ট হবে না, মোট কথা এটা ইনভার্সন হইতেও পারে অথবা নাও হইতে পারে, হইলে ইনভার্সন হবে আর নাইলে এটা বাদে।
S4 এর ওই জোটগুলো আমরা নিব না, মোট কথা বেজোটগুলোই নিব। তো এখন এইটা তো আলোচনা শেষ। এখন ইনভার্সন আসলে হয় কিনা, ইনভার্সন মানে উল্টে দেওয়া। যেমন একটা ছাতা যদি উপরের দিকে থাকে, তো ছাতাটাকে আমি উল্টে দিলে সেটা কী হয়ে যাবে, সেটার ডাঁটটা উপরের দিকে চলে যাবে আর ছাতার এটা মাথাটা নিচের দিকে চলে যাবে, মানে উল্টিয়ে দেওয়াটা। তো এখানে সেমভাবে আমরা যদি এই যে এই যোগটা মানে আমাদের মিথেন যোগটা যদি চিন্তা করি, এটাকে যদি আমি কেন্দ্র চিন্তা করি, এটাকে যদি উল্টায় দিলে হচ্ছে গিয়ে আমাদের এইচটা চলে যাবে নিচের দিকে আর বাকিগুলো হচ্ছে গিয়ে এভাবে উপর দিকে। তো এটা কি আগেরটার মতো কি সেম হয়েছে? এটার দেখতে যেরকম এটা কি একই রকম হয়েছে? হয় নাই। তার মানে এখানে কি কোনো ইনভার্সন আছে? ইনভার্সন নেই। তার মানে এখানে কোনো ইনভার্সনের উপস্থিতি নেই। অথবা আরেকভাবে বলা যায় কেন্দ্র প্রতিসাম্যতা ছিল এরকম যে, ধরলাম যে এই একটা এক্সাম্পল নিলাম, এখানে প্রত্যেকটাতে হাইড্রোজেন আছে। তাহলে এইটাকে যদি কেন্দ্র চিন্তা করি, এই কেন্দ্র থেকে এটা দূরত্ব যতটুকু, এটার দূরত্ব অতটুকু, এটার দূরত্ব যতটুকু, এটার দূরত্ব অতটুকু, মানে বিপরীত পাশে। এটা থেকে এতটুকু বিপরীতে গেলে হাইড্রোজেন পাই, বিপরীতে গেলে হাইড্রোজেন পাই, এটার বিপরীতে গেলে হাইড্রোজেন পাই, এটার বিপরীতে গেলে হাইড্রোজেন পাই, এটার বিপরীতে গেলে কার্বন পাই, এটার বিপরীতে গেলে কার্বন পাই। কিন্তু এই যোগটার মধ্যে এখানে যতটুকু বিপরীত দিকে যায় হাইড্রোজেন পাই, এখানে গেলে আমি কিন্তু পাই না, একটু বাঁকা হয়ে যায়। আবার এদিকে যখন আমি যাই হাইড্রোজেন পাই, এদিকে কিন্তু কোনো হাইড্রোজেন নাই। ঠিক আছে? তো এই জন্য এটাকে আমি আই বা ইনভার্সন বা কেন্দ্র প্রতিসাম্যতা বলতে পারবো না। তার মানে আমাদের CH4 অণুতে কোনো কেন্দ্র প্রতিসাম্যতা নেই। তাহলে আমরা লাস্ট পর্যন্ত মধ্যে চলে আসলাম শেষ দিকে, যে আমাদের এখানে কি কি আছে, যে আগেটাতে আলোচনা করছিলাম। এখানে 12টা বলছিলাম যে আরও 12টা লাগবে। এখানে বলছিলাম যে একটা ই, 4টা C31, 4টা C32, 3টা C2, এই পর্যন্ত ছিল 12টা। আর 12টা কি কি হতে পারে, যে তার মধ্যে আমি আলোচনা করছি S4 কয়টা পাইছি এখানে, 3টা, S4 1 3টা, S4 3। তাহলে এখানে কয়টা হয়েছে, 3টা 6টা। আবার সিগমারগুলো তো আলোচনা করিনি, সিগমা এগুলো নিচে, আচ্ছা এখানে আলোচনা করছি। এখানে আমি আর খুঁজতেছি সিগমা, এই যে তল প্রতিসাম্যতা, এখানে তল প্রতিসাম্যতা পাইছি কয়টা, 6টা সিগমা ডি পাইছিলাম, ওইটা তো কাউন্ট হবে। তাহলে এখানে 6টা সিগমা ডি। তাহলে নিচে কয়টা পাইছি, তাহলে 6, 3 9, 10 11 12, নিচেও পাইছি আমরা 12টি। তাহলে টোটাল হচ্ছে গিয়ে 24টি মিলে গেছে। তো আশা করি বুঝতে পারছি কীভাবে CH4 অণুতে 24টা হয়। তো এখন আমরা এগুলো বেসিকগুলো আলোচনা করছি। তো পরীক্ষায় আমরা কীভাবে লিখব, পরীক্ষার প্রশ্নটা আসবে এভাবে যে CH4 অণুর বিন্দু গ্রুপ নির্ণয় করো। তখন আমরা লিখব CH4 হলো একটি উচ্চ প্রতিসাম্যতা বিশিষ্ট, যেহেতু এখানে 24টা আছে, উচ্চ প্রতিসাম্যতা বিশিষ্ট একটি চতুস্থলকীয় আকৃতির অণু। এটি চতুস্থলকীয় আকৃতির, ইহার কোনো কেন্দ্র প্রতিসাম্যতা বা উল্টায়ন নেই, আই নেই। কেন নেই সেটা মাত্র বলছি, এই যে এটাতে বলছি যে এটার মধ্যে কোনো আই নেই, সেটা শুরুতেই বলে দিছি, চিত্র আর আঁকিনি, জাস্ট ডাইরেক্ট বলে দিছি এটাতে কোনো কেন্দ্র প্রতিসাম্যতা বা উল্টায়ন বা আই নেই। এর 4টা C31 আছে, কীভাবে আছে দেখাইছি, 4টা C32 আছে এবং 3টা C2 অক্ষ বিদ্যমান, এগুলো শুরুতে বলে ফেলছি। এবং প্রথমে আমি একটা চাইলে চিত্র, ম্যামে বলছে যে কিছু চিত্র দিতে, তো সেজন্য শুরুতে কিছু চিত্র দিছি যেগুলো এতক্ষণ ধরে আলোচনা করছি, যে C31গুলো 120 ডিগ্রি অ্যাঙ্গেলে কীভাবে ঘুরাইলে এটাতে আইডেন্টিটি পাই লাস্ট পর্যন্ত সেটা দেখালাম। C3 যেহেতু কয়বার ঘুরাইতে হবে, 3বার, একবার রোটেশন দিছি এটা পাইছি, 2বার রোটেশন দিছি এটা পাইছি, 3বার রোটেশন দিছি আইডেন্টিটি পাই গেছি। কিন্তু আমি আইডেন্টিটিটাকে কাউন্ট করব না বলছিলাম, তার মানে শুধু এই দুটাকে কাউন্ট করব। তো এখানে যেহেতু 4টা ধার এবং 4টা ট্রাইগোনাল ফেজ আছে, তার মানে এখানে 4টা C31, 4টা C32 পাবো। আর C3 মানে প্রধান অক্ষ যেহেতু 3, C2 কয়টা পাবো, 3টা পাবো। CH4 অন্য 4টি ভার্টিসেস, এটা না লিখলে নাই, এটা জাস্ট বেসিক থেকে লিখছি, এটা পরীক্ষা দরকার হলে স্কিপ করবো এই লাইনটা। যে CH4 অণুতে 4টি ভার্টিসেস বা কর্নার থাকার কারণে 4টি ট্রাইগোনাল ফেজে ও 6টি এজ বা কিনার রয়েছে, মানে ওই যে বর্ণনাগুলো আর কি, যে শুরুতে বলছিলাম যে কী কী আছে, যার কারণে আমরা সেটা থেকে জানতে পারি যে কী কী জানতে পারি, যে 4টা C31, 4টা C32 এবং 3টা C2 উপস্থিত। এর মধ্যে C2টা দেখাইছিলাম, আবার C2টা কীভাবে দেখাইছিলাম তখন 180 ডিগ্রিতে, সেটা এখানে আবার দেখাইছি বিপরীত কর্নারের মধ্যে। এখানে একটা এইজ, এখানে একটা এইজ, এই যে বিপরীত এইজের মধ্যে এই ঘটনাগুলো ঘটানোর পরে 180 ডিগ্রিতে আমরা আইডেন্টিটি পর্যন্ত পাইলাম। তার মানে এখানে C2 পাইলাম, C2 দুইবার ঘটবে, C2 1 আবার C2 2, কিন্তু C2 2কে কাউন্ট করবো না কারণ এখান থেকে আইডেন্টিটি পাইছি, শুধু C2 আবার স্ক্রিন দেখা যাচ্ছে না, আবার দেখা যাচ্ছে না।
আসছে কিনা এবার? এখন আসছে স্ক্রিন, হুম কিন্তু অনেক বেশি ঝাপসা হয়ে গেছে। বুঝছি যে তোর হয়তো ওয়াইফাই বা নেটের স্ক্রিন সমস্যা। আবার চলে গেছে। তোর নেটের সমস্যা আছে এই জন্য। আমার তো এখানে তো ক্লিয়ার। আচ্ছা আমি রেকর্ড করতেছি, যে জায়গাগুলোতে বুঝতে অসুবিধা হচ্ছে সেগুলো রেকর্ড থেকে দেখে নিস। তো আমি কন্টিনিউ করতেছি, আশা করি আসছে স্ক্রিন। তো এখানে C2 1 এবং C2 2 এর মধ্যে শুধু C2 1টাকে কাউন্ট করব। তো সেখানে আর 1 দিলাম না, জাস্ট C2। এবং এখানে কয়টা থাকবে C2? 3টা C2 থাকবে, যেটা শুরুতে বলেছি 3C2 এর উপস্থিতি রয়েছে। আচ্ছা। তো চিত্রগুলো একটু আগে এঁকে দেখাইছি, সেজন্য আর এগুলোতে ডিটেলসে যাচ্ছি না। এরপরে আবার S4 বুঝেছি এতক্ষণ ধরে। S4 যেহেতু আছে, পাবো হচ্ছে 4টা। S4 1, S4 2, S4 3, S4 4। তার মধ্যে আমি বলছিলাম যে জোড়গুলোকে কাউন্ট করবো না, আর লাস্টের S4 থেকে তো আইডেন্টিটি পাই এরকম। তো আইডেন্টিটিগুলোতে তো বাদই দিব। তার মানে 3টা থাকে, S4 1, S4 2, S4 3। এর মধ্যে 2 নাম্বারটা বাদ যাবে কারণ জোড়। আর আছে S4 1 আর S4 3। এই S4 1 আর S4 3 নিছি, এবং এটা C2-র সাথে সম্পর্কযুক্ত, কারণ C2 চিত্রটা যেরকম S4-টাও ওই রকমই, জাস্ট এখানে 180 ডিগ্রিতে ঘুরে আর এখানে 90 ডিগ্রিতে ঘুরে, চিত্রটা হালকা চেঞ্জ হয়। তো সেই ক্ষেত্রে যেহেতু C2 থেকে পাইছি, এবং C2 আছে কয়টা? 3টা। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে S4 1ও কয়টা হবে? 3টা হবে। S4 3 হবে কয়টা? 3টা। এগুলো অপকৃত অক্ষীয় আবর্তন প্রতিসাম্য, বা ইংরেজিতে বলি ইমপ্রপার রোটেশনাল অ্যাক্সিস অফ সিমেট্রি। এবং এখানে তল প্রতিসাম্যতা মানে হচ্ছে ডাইহেড্রাল আর কি। ডাইহেড্রাল তল বিদ্যমান আছে কয়টা? আছে 6টা আছে। সেটা কীভাবে আছে? আমি বলছিলাম যে 6টা ধার বা 6টা এজ আছে আমাদের এখানে এই চিত্রটার মধ্যে। 6টা মানে CH4-এর মধ্যে 6টা কিনারা বা এজ আছে, যে 6টি এজ আছে, যার কারণে এখানে সিগমা ডিও কয়টা থাকবে? 6টা থাকবে। সেটা কীভাবে থাকবে বলছিলাম। এবার CH4 অণুর টোটাল এই পর্যন্ত কী কী পাইছি, যে প্রতিসাম্য উপাদান সেট হচ্ছে এইগুলা, যে এখানে টোটাল আমি যদি গুণে দেখি 24টা পাবো। আর এই ধরনের 24টা যদি পাই বা এগুলো যদি থাকে এবং দেখতে যদি চতুস্তলকীয় হয়, তাহলে ওই বিন্দুটার পয়েন্ট গ্রুপটা বা বিন্দু গ্রুপ যে শুরুতে জিজ্ঞেস করছি CH4-এর বিন্দু গ্রুপ কি, সেটার উত্তরটা হবে টিডি। এটি টেট্রাহেড্রাল মানে টিডি পয়েন্ট গ্রুপে অবস্থিত। এটাই ছিল এই প্রশ্নটার উত্তর। আশা করি বুঝতে পারছি CH4 অণুর বিন্দু গ্রুপ কীভাবে নির্ণয় করো, যদি পরীক্ষা আসে তাহলে এইভাবে করে দেব। এবং লাস্টে ডাইহেড্রালের চিত্রটা এঁকে দেখাইছি, যে ডাইহেড্রালের কীভাবে আছে দুইটা C2-র মাঝ বরাবর বাইসেক্ট করলে এই পাশ আর এই পাশ কী হয়ে যায়? চেঞ্জ হয়। এটা ঠিক থাকে, এই পাশটা চেঞ্জ হয়। আবার যদি সিগমা ডি ইউজ করি তখন এটা আবার চেঞ্জ হয়ে আইডেন্টিটি এটার মতো হয়ে যায়, আইডেন্টিটি পাই। লাস্ট এটাকে আর কাউন্ট করবো না, শুধু একটাকে কাউন্ট করবো। এরকম করে 6টা ধার আছে, 1টা 2টা 3টা এভাবে করে করে 6টা কীভাবে হয় ওই যে অ্যানিমেশনের মাধ্যমে দেখাইছি। তো ওইভাবে করে 6টা পাবো সিগমা ডি। তো এই প্রশ্নটা আলোচনা শেষ। এবার আমরা আরেকটা প্রশ্ন চলে যাচ্ছি। PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড অণুর বিন্দু গ্রুপ নির্ণয় করতে বলছে। তো এটাতে আমি আর বেসিকে যাইনি, এতক্ষণ ধরে অনেক বেসিক বলছি। বেসিকগুলো থেকেই আশা করি বুঝতে পারবো। এটি একটি ত্রিকোণাকার। এটার আকৃতিটা প্রথমে, আগেরটা ছিল চতুস্তলকীয় আকৃতি, এটার আকৃতিটা হচ্ছে গিয়ে ত্রিভুজাকার দ্বি পিরামিডীয়। এই যে একটা সমতলের মধ্যে ত্রিভুজ, ঠিক আছে। এরপর মানে এই খাতাটা আর কি, ধরলাম যে এই পৃষ্ঠাটার মধ্যে আছে হচ্ছে কি আমাদের এই ত্রিভুজটা, মানে 3টা ক্লোরিন আর একটা ফসফরাস, আর উপরের দিকে একটা ক্লোরিন, নিচের দিকে একটা ক্লোরিন। এই উপরের দিকে একটা ক্লোরিন, নিচের দিকে একটা ক্লোরিন, এগুলো কিন্তু এটার মধ্যে না, এটার উপরে লম্বালম্বি। এখানে যদি ত্রিভুজটা থাকে, এটার উপরের দিকে একটা ক্লোরিন, নিচের দিকে একটা ক্লোরিন, তো ওইটাই বুঝেছি এখানে। তাহলে এটা হচ্ছে দ্বিপিরামিডীয়, দুইটা পিরামিড তৈরি হবে এখানে। তাহলে ত্রিকোণাকার এই যে ত্রিকোণাকার বা ত্রিভুজাকার দ্বিপিরামিডীয়, উপরের দিকে একটা পিরামিড, নিচের দিকে একটা পিরামিড। এখানে যদি যোগ করি, এখানে একটা উপরের পিরামিড পাবো, আবার নিচের দিকে যদি ধারগুলা কিনারাগুলো যোগ করি, নিচের দিকে একটা পিরামিড পাবো। সেজন্য দ্বিপিরামিডীয় যৌগ। এর মধ্যে একটি C3 অক্ষ আছে। C3 অক্ষ মানে কি? এখানে এই যে অক্ষটা, মানে এই যে ক্লোরিন ফসফরাস ক্লোরিন, এই বরাবর যদি একটা অক্ষ চিন্তা করি, এখানে 3টা মৌল আছে, 1টা 2টা 3টা। তার মানে এখানে তো আর C4 হবে না, C2 হবে না, এখানে 3টা যেহেতু আছে C3 হবে। তাহলে C3 অক্ষ আছে, যা PCl অক্ষীয় মানে এক্সিয়াল। এই বন্ধনগুলোকে এক্সিয়াল বলবো, যেগুলো উপরে উপরে খাড়া আছে। মানে ক্লোরিনগুলো একটু আগে দেখাইছি, এটা আর নিচের এই ক্লোরিনটা, এই দুইটা খাড়া তলের উপরে লম্বা হবে, এই জন্য এগুলোকে বলবো এক্সিয়াল। আর এগুলো তলের মধ্যে, এই জন্য এগুলোকে বলবো ইকুয়েটোরিয়াল, মানে খাতার মধ্যে ইকুয়েটোরিয়াল। আর খাতার উপরের দিকে একটা ক্লোরিন PCl, নিচের দিকে একটা ক্লোরিন PCl। এই বন্ধনগুলোকে বলবো হচ্ছে আমরা অক্ষীয়, বন্ধনে ক্রিয়াশীল। এবং PCl বাকি যেগুলো আছে, এই PCl, এই PCl, এই PCl, এইগুলো হচ্ছে নিরক্ষীয় ইকুয়েটোরিয়াল তলের সাথে লম্বভাবে আছে,
ঠিক আছে। তো আমরা এখানে অর্থাৎ C3 প্রিন্সিপাল এক্সিস, এই যে C3টা যে চিন্তা করলাম এই বরাবর, এটা হচ্ছে প্রিন্সিপাল এক্সিস। যেই n এর মানটা সবচাইতে বড়, এখানে C4 হবে না, সর্বোচ্চ C3 হবে, আর নাহলে C2 হবে, এর বড়টা আর হবে না। তার মানে C3টা হচ্ছে আমাদের প্রিন্সিপাল এক্সিস। অণুতে 3টি আছে C2, যেটা হচ্ছে C3-র সাথে লম্ব আকারে আছে, এখানে চিত্রের মধ্যে দেখেছি। এই বরাবর যদি আমি একটা তল কল্পনা করি, তাহলে এই পাশে আমাদের ক্লোরিন আছে কয়টা? 2টা। আবার উপরের দিকে যে ক্লোরিনগুলো আছে এগুলা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। এটা চলে যাবে এখানে, এটা চলে আসবে এখানে, এটা চলে আসবে এখানে, এটা চলে আসবে এখানে। কারণ এই বরাবর আমি একটা C2 পাবো। সেইমভাবে এই বরাবর আমি যদি করি, এই ক্লোরিন আর এই ফসফরাস বরাবর যদি আমি একটা মানে অক্ষ কল্পনা করি, এই পাশের যে ক্লোরিন, এই পাশের যে ক্লোরিন আছে এগুলো অবস্থান চেঞ্জ করবে, এই পাশের যে ক্লোরিনটা আছে আর এই পাশের যে ক্লোরিনটা আছে এগুলো অবস্থান চেঞ্জ করবে 180 ডিগ্রিতে, ঠিক আছে, যেহেতু এখানে C2 হচ্ছে। এবং C3-র সাথে এই C2টা কী আকারে আছে? লম্ব আকারে আছে, ঠিক আছে। এইভাবে করে এই বরাবর যদি একটা অক্ষ চিন্তা করি C2, তাহলে এই ক্লোরিনগুলোও অবস্থান চেঞ্জ করবে, মানে দেখতে ইকুইভ্যালেন্ট হবে। তো এখানে আর চিত্রগুলো এত ডিটেলস আঁকি নেই, CH4 এর মধ্যে অনেক ডিটেলসে বলছে কীভাবে C2 ঘটে। তো এখানে C2 ঘটবে, C3 আছে যেহেতু কয়টা ঘটবে, এখানে 3 আছে, তার মানে ট্রিক্স অনুযায়ী 3টাই হবে, 3টি C2 পাবো আছে, যা PCl নিরক্ষীয় তলে বিদ্যমান। মানে এই যে তলগুলোতে নিরক্ষীয় তল বরাবর, এটা কিন্তু নিরক্ষীয় তল ছিল, আর এটা ছিল ইকুইটোরিয়াল, নিরক্ষীয় তলের মধ্যে আছে। এতে একটি সিগমা এইচ প্রতিসাম্যতা বিদ্যমান। সিগমা এইচ হচ্ছে গিয়ে আমরা অক্ষের সাথে লম্বভাবে থাকে, ঠিক আছে। মানে অক্ষটা আমরা প্রধান অক্ষরের সাথে, প্রধান অক্ষরটা কীভাবে আছে বলছিলাম, উপরের দিকে আছে বলছিলাম। এই যে ক্লোরিনটা, ফসফরাসটা, আর এটা নিচের দিকে, মানে এই বরাবর এখানে যদি ফসফরাস থাকে উপরের দিকে একটা ক্লোরিন, আবার নিচের দিকে একটা ক্লোরিন। তো এই বরাবর যদি থাকে, আর আমি যদি মাঝ বরাবর কাটি, এই অক্ষের সাথে যদি মাঝ বরাবর যদি আমি একটা তল কল্পনা করি, কাটি, তাহলে এই যে ক্লোরিনগুলো ভাগ হয়ে যাবে, মানে হাফ হাফ। এগুলো যদি একটা বৃত্তাকার হয় তাহলে এগুলো হাফ হাফ হবে, আর উপরের দিকেও ক্লোরিন আছে, নিচের দিকেও ক্লোরিন আছে, পরস্পরের মিরর ইমেজ হবে, ঠিক আছে। তো এখানে একটা আমি সিগমা এইচ পাবো, তার মানে একটা প্রতিসাম্যতা আছে, যেটাকে আমরা সিগমা এইচ বলি, বা হরিজন্টাল প্লেন অফ সিমেট্রি, যেটা হচ্ছে অক্ষের সাথে লম্বালম্বিভাবে, এইভাবে কাটলে লম্বালম্বি। আর আমি যদি এইভাবে কাটতাম তাহলে কিন্তু অক্ষ যেদিকে, যে অক্ষটা উপরের দিকে, তলটা উপরের দিকে, তখন সেটা সিগমা ভি হইতো। কিন্তু আমি বলতেছি সিগমা এইচ, সিগমা এইচ হচ্ছে অক্ষ যে বরাবর তার সাথে লম্বভাবে, এখানে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এইভাবে যদি কাটি এই যুগটাকে, এইভাবে কাটলে উপরের দিকে ক্লোরিন, নিচের দিকেও ক্লোরিন, আর তলের মধ্যে যারা ছিল তারা অর্ধেক অর্ধেক হাফ হাফ কাটছে। তার মানে এখানে উপরের দিকে যা আছে নিচের দিকেও তা আছে, এখানে একটা প্রতিসাম্যতা আছে, তার মানে এখানে সিগমা এইচ উপস্থিত। 3টি সিগমা বি প্রতিসাম্যতা বিদ্যমান। 3টা সিগমা বি কীভাবে থাকবে? এখানে যদি আমি ওই যে বললাম না এভাবে কাটবো, এভাবে যদি কাটি, এই বরাবর যদি কাটি, এই পাশ এই পাশ সেম হবে। আর ক্লোরিনগুলো কিন্তু এই পাশ না, এগুলো উপরে উপরে আছে, একটা উপরে ক্লোরিন আর একটা নিচের দিকে ক্লোরিন, এগুলো হাফ হাফ কাটবে। এখানকার এই ক্লোরিনটাও হাফ কাটবে, কিন্তু এই পাশের ক্লোরিনটা আর এই পাশের ক্লোরিনটা পরস্পরের মিরর ইমেজ হবে। তো এখানেও একটা আমরা কি পাবো? সিগমা ভি পাবো, যেহেতু অক্ষটা উপরের দিকে আমাদের কাটতেছি যেভাবে, বা তলটা যেভাবে মানে তলটা যেভাবে ফেলছি সেটাও কীভাবে হচ্ছে একই দিকে, মানে প্যারালালে। এখানে কিন্তু পারপেন্ডিকুলার বা লম্বভাবে ফেলতেছি না, এখানে ফেলতেছি হচ্ছে গিয়ে আমরা প্যারালালে। এভাবে এভাবে করে কয়টা ফেলতে পারবো? এভাবে একটা ফেলতে পারবো, এভাবে একটা ফেলতে পারবো, এভাবে একটা ফেলতে পারবো। ওই যে C2গুলো যেভাবে ফেলছি আর কি, ওভাবে করে ফেললে আমরা এখানে কয়টা পাবো? 3টি সিগমা ভি প্রতিসাম্যতা বিদ্যমান। তো আর এখানে একটি S3 প্রতিসাম্যতা রয়েছে। S3 তো বা S n যেভাবে হয় সেটা তো জানি, একটা রোটেশন, এরপর হচ্ছে রিফ্লেকশন, 2টা ঘটনা, এরপরে যে আমরা অ্যাসটা পাই, তো সেইখানে আমরা S3 একটা পাবো। এটার আর এত ডিটেলসে যাই জাস্ট মুখস্থ করে ফেলবো যে S3 এখানে কয়টা আছে? একটা আছে। তো PCl5 অণুর প্রতিসাম্যতার উপাদানগুলো যেটা আলোচনা করলাম, যে ই তো সবার মধ্যেই আছে, C3 আছে এখানে, একটা C3 কীভাবে আছে সেটা দেখালাম, এই যে C3টা। এরপরে এই C3 এখানে যেহেতু 3 আছে, ট্রিক্স অনুযায়ী C2 কয়টা থাকবে? 3টা থাকবে। আর এই C2গুলো C3-র সাথে কী আকারে আছে? লম্বভাবে আছে, এই লম্ব চিহ্নটা দিছি, এটা না দিলে নাই, জাস্ট 3C2 লিখলেও চলবে। এরপর সিগমা এইচ আছে কয়টা? এখানে বলছি একটা সিগমা এইচ। আর সিগমা ভি কয়টা আছে? 3টা সিগমা ভি আছে। আর SN বা S3 কয়টা আছে? একটা S3 আছে, সেটা এখানে লিখলাম S3। তো এখানে টোটাল এই যে এই প্রতিসাম্য উপাদানগুলো উপস্থিত, এবং এই ধরনের প্রতিসাম্যতা যাদের আছে তাদেরকে বলা হয় D3H। এখানে C3 থেকে 3 আসছে, আর এখানে এই যে সিগমা এইচ থেকে H আসছে, তো এটা নাম হবে D3H। এটা মুখস্থ রাখতে হয়। এই ধরনের প্রতিসাম্য বিন্দুগুলো যাদের মধ্যে থাকে
তাদেরকে D3H বলে। এরকম কয়েকটা যৌগ মনে রাখবো। একটা যৌগ তো মাত্রই আলোচনা করলাম CL5, এরকম বইতে আরও থাকতে পারে যে D3H বিশিষ্ট যে যৌগগুলো আছে। নিশ্চয়ই তাদের মধ্যে একটা কেন্দ্রীয় পরমাণু আর 5টা বাকি পরমাণুগুলো থাকবে, ঠিক আছে? এরকম ধরনের গুলোর মধ্যে D3H হবে। তো D3H পয়েন্ট গ্রুপ নিয়ে আলোচনা শেষ। এবার হচ্ছে আমরা BF3 অণুর বিন্দু গ্রুপটা নিয়ে আলোচনা করব। বোরন ট্রাইফ্লোরাইড অণুর বিন্দু গ্রুপ নির্ণয় করব। স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি আর বেশি আলোচনা না করি, এটা দিয়ে শেষ করব। আচ্ছা, বেশি হয়ে যাচ্ছে, নেক্সট ক্লাসে আবার আলোচনা করব। তো BF3 অণুর বিন্দু গ্রুপ নির্ণয় করব, বোরন ট্রাইফ্লোরাইড আর কি। তো এখানে বোরন কেন্দ্রীয় পরমাণু আর 3টা ফ্লোরিন আছে, ত্রিভুজ আকৃতির। তো এইটা সমতলের উপরেই আছে, ঠিক আছে? এটা সমতলের উপরে আছে। আমি যদি এই বরাবর একটা তল কল্পনা করি উপরের দিকে, 1টা 2টা 3টা, এটাকে 3টা যেহেতু আছে বুঝেই যাচ্ছে। এটাকে যদি আমি ঘুরাই, কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো? 120 ডিগ্রিতে। 3টা আছে মানে C3। তো এখানে আমরা অণুটির গঠন থেকে ডাইরেক্ট আলোচনা করে ফেলতেছি, এখানে কোনো বেসিক নেই, ডাইরেক্ট প্রশ্ন আলোচনা করতেছি। BF3 অণুর আকৃতিটা হচ্ছে ত্রিভুজ আকৃতি, দেখতে এরকম। এখানে অণুটির গঠন থেকে দেখা যায় 1 নম্বর পয়েন্ট, এতে 2টি C3 অক্ষ রয়েছে, 2টা C3 অক্ষ রয়েছে, এবং যা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস হিসেবে বিবেচ্য। কীভাবে? একটা অক্ষরটা হচ্ছে এভাবে দেখাচ্ছি যে এটা উপরের দিকে আছে, যার কারণে এটাকে যদি রোটেশন করি, এখানে 1 2 3 নাম্বার দিতাম। তো 1-এর জায়গায় হচ্ছে গিয়ে মানে হচ্ছে আমাদের এই যে 1টা আসবে এই জায়গায়, তাহলে 2টা যাবে এই জায়গায়, 3টা যাবে এই জায়গায়। 1 যদি এই জায়গায় আসে, 3টা যাবে এই জায়গায়, আর 2টা যাবে এই জায়গায়। ওইটা এখানে দেখাচ্ছি 120 ডিগ্রিতে। এরপর আবার রোটেশন ঘটাবো, কেন? ইকুইভ্যালেন্ট পাইছি আইডেন্টিটি পাওয়া পর্যন্ত। আবার রোটেশন ঘটাইলে 3টা যাবে এই জায়গায়, 2টা যাবে এই জায়গায়, 4টা যাবে এই জায়গায়, মানে 1টা যাবে এই জায়গায়। তো এটা করছে। তারপর ইকুইভ্যালেন্ট আবার ঘটাবো C3 3 নাম্বারটা। তো এখানে এই যে 3 আসবে এই জায়গায়, 2 যাবে এই জায়গায়, 1 যাবে এই জায়গায়। এটা আসার পরে দেখলাম যে আগেরটার সাথে মিলে গেছে, তার মানে এটা আইডেন্টিটি। কয়বারে মিলছে? একবার, দুইবার, এই যে দুইবার, তিনবার, কিন্তু লাস্টেরটাকে নিব না, কারণ সেটা হচ্ছে আমাদের আইডেন্টিটি। এই দুইটাকে নিয়ে আলোচনা করব। অর্থাৎ এখানে কয়টা আছে C3? 2টা C3 আছে। এখানে 1 2 আর না বলে জাস্ট C3 কয়টা আছে বললাম, এখানে একটা C3, এখানে একটা C3, 2টা C3 বিদ্যমান। এতে C3 প্রধান অক্ষের সাথে লম্বভাবে 3টি C2, আমরা জানি যে ট্রিক্স, এখানে প্রধান অক্ষ যা হয় ততগুলা C2 হতে পারে, তার মানে 3 যেহেতু আছে 3টা C2 পাবো। সেগুলো কিভাবে আছে? এইভাবে করে, যে বোরন ট্রাইফ্লোরাইডের চিত্র ওই পৃষ্ঠাও আঁকছিলাম যে ত্রিভুজ আকৃতির, এখানে এই যে মাঝ বরাবর, মানে আমি যদি এখানে আঁকলে বোঝা যাবে, ওগুলো তো আগের চিত্র। বোরনের সাথে ফ্লোরিনগুলো এইভাবে আছে। তো এই যে এই ফ্লোরিন বরাবর যদি আমি চিন্তা করি, এভাবে যদি ঘুরাই, এই ফ্লোরিন আর বোরনটা তো ফিক্সড, এটা এই বরাবর, এই পাশে একটা ফ্লোরিন, এই পাশে একটা ফ্লোরিন, তার মানে দুইটাকে নিয়ে আলোচনা করতেছে। মানে এখানে C2, এখানে করতেছে C2, এই ফ্লোরিনটা যাবে ওর জায়গায়, এই ফ্লোরিনটা যাবে ওর জায়গায়। তো এখানে 1 2 নাম্বারিং করলে একবার মানে দুইবার C2 মানে দুইবার করতে হবে, একবার করলে ইকুইভ্যালেন্ট পাবো, আবার করলে আইডেন্টিটি পাই যাবো। তো চিত্রগুলো আমি আর রাখতেছি না। তো এরকম করে এখানে যেহেতু এই বোরন ফ্লোরাইড বন্ধন বরাবর যেহেতু C2 পাইছি, এই বোরন ফ্লোরাইড বন্ধন বরাবর আরেকটা C2 পাবো, এই বোরন ফ্লোরাইড বন্ধন বরাবর আরেকটা C2 পাবো। তো এরকম করে আমি টোটাল C2 পাবো হচ্ছে 3টা। আর এখানে যেহেতু প্রধান অক্ষ C3, এই 3 এর মান যা, ওইটাই তো C2-র মধ্যে বসে। তো C2 কয়টা পাবো সেটা আলোচনা করে ফেলছি, চিত্রটা এইভাবে দিব। এতে একটি হরিজন্টাল প্লেন আছে। হরিজন্টাল প্লেন বলছিলাম কি, যে সি প্রধান অক্ষের সাথে যে আমাদের এখানে বোরন ছিল, তার সাথে ফ্লোরিন ছিল 3টা। এই আমাদের প্রধান অক্ষটা এইভাবে না কাজ করছিল, যখন 3 বলছিলাম উপরের দিকে। তো আমি যদি প্রধান অক্ষের সাথে যদি এইভাবে যদি ফেলি, তাহলে আমি পাবো CV, মানে সিগমা ভি, মানে হচ্ছে ভার্টিক্যাল প্লেন অফ সিমেট্রি, যেটা হচ্ছে গিয়ে প্রধান অক্ষের সাথে প্যারালাল, মানে একই দিকে। প্রধান অক্ষ উপরের দিকে, এটাও উপর থেকে ফেলতেছি। আর যদি আমি প্রধান অক্ষের সাথে লম্বভাবে এইভাবে যদি কাটি বা এইভাবে যদি তল ফেলি, তখন সেটা হয়ে যাবে সিগমা এইচ। এবং এইভাবে ফেলার পরে যদি আমি একটা সিমেট্রি পাই, যেমন এগুলোকে যদি প্রত্যেকটা একটা বৃত্তাকার বল চিন্তা করি, তাহলে আমি যদি এইভাবে চিন্তা করি, তাহলে প্রত্যেকটা হাফ হাফ কাটবে, হাফ হাফ কেটে উপরে এবং নিচে সমান হবে, মানে এইটা মাঝ বরাবর ফেললে দুইটা অংশ হয়ে যাবে, উপরে যা থাকবে নিচে তত থাকবে। তো এখানে একটা সিগমা এইচ পাবো। আশা করি সিগমা এইচটা বুঝতে পারছি। যেটা হয় হচ্ছে প্রধান অক্ষের সাথে
পারপেন্ডিকুলার বা লম্বালম্বিভাবে একটা তল ফেলার পরে যদি আমি একটা সিমেট্রি পাই, তাহলে সেটাকে আমি সিগমা এইচ বলি। তো সিগমা এইচ সাধারণত একটাই হয় বেশিরভাগ ক্ষেত্রে, আর কিছু কিছু ব্যতিক্রম তো হয়। এটা একটি হরিজন্টাল প্লেন, সিগমা এইচ বিদ্যমান। 3টা সিগমা ডি আছে। সিগমা ডি হচ্ছে গিয়ে বুঝেছি ডাইহেড্রাল প্লেন অফ সিমেট্রি, 2টা C2কে বাইসেক্ট করবে। 2টা C2 মাঝ বরাবর যদি একটা তল ফেলি, এই পাশে যা আছে এই পাশেও তা থাকবে, এটা ঘুরবে, রিফ্লেকশান, আবার ফেলবো, আইডেন্টিটি পাবো, তাহলে আমরা সিগমা ডি একটা পাবো। তো চিত্রগুলো আমি রাখিনি, এইভাবে ফেললে এই পাশেরটা চলে যাবে এই পাশে, এই পাশেটা চলে যাবে এই পাশে, আবার ফেলবো, আবার চলে যাবে, তখন আইডেন্টিটি পাই যাবো। এভাবে একটা পাবো, 2টা C2কে বাইসেক্ট করবে, আবার আরেকটা ফেলবো, আবার আরেকটা ফেলবো, এভাবে করে সিগমা ডি কয়টা পাবো? 3টা পাবো। এরপর হচ্ছে এই ক্ষেত্রে 2টি S3 রয়েছে। S3ও বুঝেছি কীভাবে পাই S3গুলা, একবার রোটেশন, এরপরে রিফ্লেকশান, এভাবে করে আমরা S3টা পাবো। যেহেতু এখানে প্রধান অক্ষ হচ্ছে কত? C3 থেকে তো আর S4 পাবো না, C3 থেকে S3 পাবো। তো S3 পাবো হচ্ছে কয়টা? এরকম 2টা, S31, S32, S33, এখান থেকে আমরা 2টা S3 পাবো। অর্থাৎ এখানে BF3 অণুর প্রতিসাম্য উপাদান হচ্ছে গিয়ে ই তো সবার কাছেই থাকে। C3 পাবো হচ্ছে 2টা, C2 পাবো হচ্ছে 3টা, যেগুলো C3-র সাথে লম্বালম্বী। সিগমা এইচ পাবো একটা, সিগমা ডি পাবো 3টা, আর S3 পাবো হচ্ছে 2টা। এই ধরনের প্রতিসাম্য উপাদান বিশিষ্ট যৌগগুলোকে বলা হচ্ছে D3H। ঠিক আছে, কারণ এখানে C3 আছে সেজন্য 3, আর এখানে সিগমা এইচ আছে সেই জন্য H। তো এই যৌগগুলোকে আমরা বলবো D3H এর উদাহরণ হিসেবে। তো সিলিকন টেট্রাক্লোরাইড, এটার আলোচনা আর করতে চাচ্ছি না। এটা দেখতে চতুস্থলকীয়, CH4 যেভাবে বুঝেছি হুবহু সেমটা, CH4 এরটাই, জাস্ট সংক্ষেপে লিখে দিছি এইটুকুর মধ্যে, যে এটা কেন্দ্র প্রতিসমতা নেই, ওইটাতেও বলছি, ওইটাতে যেরকম বুঝেছি C31, C32 ওই যে ভার্টিসেস আর ট্রাইগোনাল ফেজের মধ্যে হয়, 4টা করে আছে। এরপরে C2, যেহেতু এখানে C3 আছে, 3টা C2। এরপরে S41, S43 কীভাবে হয়, 3টা করে কীভাবে হয়, এগুলোও বলছিলাম। এরপর হচ্ছে সিগমা ডি 6টা আছে, যেহেতু 6টা এইচ বা কিনারা আছে সেজন্য সিগমা ডিও 6টা আছে, এগুলো বলছিলাম। এরপরে টোটাল 24টা হয়, তার মানে এখানে ট্রাইগোনাল মানে টেট্রাহেড্রাল যে বিন্দু গ্রুপটা হবে TD, সেটা হচ্ছে উত্তর। H2Sটাও আমরা একদম হুবহু পানিরটা, H2O পানি বুঝেছি আগে, পানির যে ব্যাখ্যাটা দিছিলাম সেই হুবহু ব্যাখ্যাটা। তো এটা আর আমি বলতেছি না, নোটও দিয়ে দিছি, আশা করি দেখলে বুঝতে পারবে। তো আজকে আর নাই বলি, আমার গলা ফুসফুস করতেছে, অনেকক্ষণ কথা বলতেছি। তো সেই ক্ষেত্রে আমরা আগামী দিন এখান থেকে শুরু করব, SO2 বা সালফার ডাইঅক্সাইড থেকে শুরু করে অক্টাহেড্রাল পয়েন্ট গ্রুপ মানে OH, এটার বেসিক নিয়ে আলোচনা করব, এবং আমরা সালফার হেক্সাফ্লোরাইড নিয়ে আলোচনা করব, ওইটা গুরুত্বপূর্ণ আছে। আজকে মূলত CH4 নিয়ে আলোচনা করলাম, যেটা ছিল খুবই গুরুত্বপূর্ণ, CH4, আর সালফার হেক্সাফ্লোরাইড আগামী দিন আলোচনা করব, ওইটাও গুরুত্বপূর্ণ এবং কঠিন যথেষ্ট। তো এইগুলোর মধ্যে আলোচনার মধ্যে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে বলতে পারো।